ওকে, হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সরি, আজকে আমাদের গতি অধ্যায়ের 11তম ক্লাস। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো ঠিকঠাকভাবে করছো। একেবারে প্রথম ক্লাস থেকে সিরিয়াল মেনটেন করে একটার পর একটা ক্লাস করতে হবে। তুমি যদি সিরিয়াল ব্রেক করো তাহলে কিন্তু ক্লাস কিছু বুঝতে পারবে না। তোমার মনে হইলা যে আমি হুট করে ক্লাসে ঢুকে একটা ক্লাস করি ইচ্ছা মতো, তাহলে কিন্তু আসলে ফিজিক্স পড়ে লাভ নেই। ফিজিক্স পড়ার একটা টেকনিক আছে, ফিজিক্স পড়ার একটা সিস্টেম আছে। তুমি যদি সিস্টেম ব্রেক করো তাহলে কিন্তু পড়ে মজা পাবা না এবং অনেক কিছুই বুঝতে পারবা না। তো এই জন্য সুন্দর করে সিরিয়াল মেনটেন করে টেকনিক করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? তো আজকে তোমাদের ক্লাসটা 8টায় নেওয়া হচ্ছে, কারণ আমার আসলে 2টা ক্লাস ওভারল্যাপ হয়ে গেছে একই টাইমে। সো এই কারণে তোমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা জাস্ট একটু আগানো হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কি হয় এইটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আশা করি তোমরা বুঝছো। এইবার এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করব এবং দেখবা খুবই সহজ সহজ প্রবলেম। তো চলো আমরা শুরু করে ফেলি। প্রথম কোশ্চেনটা আমাদের বলতেছে যে একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। খাড়া উপরে নিক্ষেপ করা হলো। 1 নম্বর, বস্তুটির উড্ডয়নকাল কত? উড্ডয়নকাল মানে কতক্ষণ সে শূন্যে থাকবে, উপরে উঠবে, উঠে আবার নিচে নামবে, এই টোটাল টাইম পিরিয়ডটা, সেটাই হচ্ছে উড্ডয়নকাল। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত? 3 নম্বর হচ্ছে 2 সেকেন্ড পর অবস্থান ও বেগ কত? অবস্থান ও বেগ কত? বলো, আমরা পারবো না? আমরা ম্যাথ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে কোনো মতে একটু চিত্র এঁকে নেব। বুঝছো, অনেকে চিত্র আঁকতে চাও না। যারা ম্যাথ খুব ভালোভাবে বুঝতে চাও, খুবই ভালোভাবে সলভ করতে চাও, তারা কোনো মতে একটু চিত্র এঁকে নেবা যে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে ধরে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ বেগ যেটা আদি বেগ, এই আদি বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এই বেগে নিক্ষেপ করা হয়েছে। বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে, অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানবে, ফলে বেগটা কমতে 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 এক সময় গিয়ে বেগটা শূন্য হবে। তারপরে বস্তুটা নিচের দিকে নামবে, তাই তো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে এটাই আমাদের চাইছে। উড্ডয়নকাল কত, উড্ডয়নকাল বা বিচরণকাল কত? তাহলে উঠতে সময়, এখান থেকে এখানে পৌঁছাইতে সময়, আর তারপরে এখান থেকে এখানে নামতে সময়, এই দুটো সময়ের যোগফলটাই উড্ডয়নকাল বা বিচরণকাল, তাই না? তাহলে 1 নম্বর আসো, উড্ডয়নকাল বা বিচরণকাল বড় হাতের টি দিয়ে আমরা লিখি। সূত্রটা হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। দেখো আছে কিনা সূত্র, তাই না? তাহলে 2 ইন্টু ইউ, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 30, ডিভাইডেড বাই জি, জি এর মান 9.8। এবার এখান থেকে হিসাব নিকাশ করতে হবে। তাহলে আসো হিসাব নিকাশ করি। 2 গুণ 30 ভাগ 9.8,
তাহলে অ্যান্সার হচ্ছে 6.12122 এত সেকেন্ড। এটা হচ্ছে উড্ডয়নকাল। এবার 2 নম্বর বলছে সর্বোচ্চ উচ্চতা কত। সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। তো সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? এইচ ম্যাক্স এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। যে সূত্র জানবা না সে কিন্তু ভাই ম্যাথ পারবে না। সূত্রগুলো সুন্দর করে একেবারে ঠুটস্থ রাখতে হবে। ইউ আদি বেগ নিক্ষেপ বেগ 30 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g এর মান 9.8। তাহলে 30 তার স্কোয়ার ভাগ 2 গুণ 9.8। তাহলে এখান থেকে পাবো 45.918 মিটার। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এবার যে কোশ্চেনটা করছে 3 নম্বর, 2 সেকেন্ড পর তার অবস্থান আর বেগ। সহজ না? 2 সেকেন্ড পর অবস্থান আর বেগ বের করতে হবে। তাহলে 2 সেকেন্ড পর বেগ ভি, বেগ ভি ভি ইকুয়াল টু ইউজিটি। সূত্র এটা। জি এর আগে জি এর আগে মাইনাস, জি এর আগে অলওয়েজ মাইনাস। এবার নিক্ষেপ করা হয়েছে কোন দিকে? উপরের দিকে। ইউ এর আগে প্লাস। আমি তো ভি বের করব, তাহলে ভি এর আগে কোনো চিহ্ন আমরা দিব না। আমরা ভি এর মানটা তো বের করতে চাই। ভি এর মানটা বের করার পরে বুঝবো যে আসলে ভিটা কোন দিকে। তাহলে মান বসা এবার প্লাস 30 মাইনাস জি 9.8 ইন্টু 2। তাহলে 30 বিয়োগ 9.8 গুণ 2, 30 বিয়োগ 9.8 গুণ 2। তাহলে এখান থেকে পাবো 10.4। আচ্ছা এটা প্লাস না মাইনাস? প্লাস। প্লাস তার মানে বস্তুটা এখনো উপরের দিকে উঠছে। বস্তুটা এখনো উপরের দিকে উঠছে। প্লাস 10.4 তার বেগ। তাহলে এই বেগের মানটাও আমরা পাইলাম এবং দিকটাও পাইলাম যে বেগটা ঊর্ধ্বমুখী এখনো। ঊর্ধ্বমুখী। ডান। এবার 2 সেকেন্ড পর অবস্থান। অবস্থান মানে উচ্চতা কত? উচ্চতার সূত্র এইচ, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস। কোন দিকে নিক্ষেপ করা হয়েছে? উপরের দিকে। উপরের দিকে নিক্ষেপ করা হলে ইউ এর আগে প্লাস। ওকে, তাহলে প্লাস ইউ 30 টি এর মান 2 মাইনাস 4.9 হাফ জি মানে 4.9 আর টি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে 30 গুণ 2 বিয়োগ 4.9 ইন্টু 4। তাহলে আমরা পাচ্ছি 40.4। 40.4 মিটার, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে। এটা প্লাস না মাইনাস? প্লাস। তার মানে আমি কি বুঝবো? বস্তু এখনো নিক্ষেপ বিন্দুর উপরে আছে। বস্তু নিক্ষেপ বিন্দুর উপরে আছে, নিক্ষেপ বিন্দুর নিচে নামে নাই। বুঝছো? নিক্ষেপ বিন্দুর নিচে নামে নাই। অনেকে বলতে ভাই ভূমি থেকে নিক্ষেপ করছি, তাহলে নিক্ষেপ বিন্দুর নিচে কেমনে নামবে? ভাই তুমি যদি টি এর মান অনেক বেশি বসাও, এটা কিন্তু আমি দেখাইছিলাম গত ক্লাসে। টি এর মান যদি 2 সেকেন্ডের জায়গায় তুমি যদি 200 সেকেন্ড বসাও, তাহলে অবশ্যই এইচ এর মান নেগেটিভ আসবে। তাহলে তখন আসলে কি বুঝাবে? বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূমিতে পড়ে দেন আবার নিচে চলে গেছে। এখন তুমি যদি মনে করো যে ভাই ভূমি থাকলে আবার ভূমি নিচে কেমনে যাবে, এটা তো তুমি বুঝতেছো, কিন্তু সমীকরণ তো বুঝবে না। সমীকরণ ভাববে এখানে একটা গর্ত আছে এবং বস্তু তখন ওই গর্তের মধ্যে নিচের দিকে যাচ্ছে। তো এই মাইনাস এসে আমাদের বুঝাবে যে নিক্ষেপ বিন্দুর নিচে চলে গেছে। কিন্তু এখানে আসতে প্লাস, তাহলে আমরা বুঝবো নিক্ষেপ বিন্দুর উপরে। আমরা বুঝবো নিক্ষেপ বিন্দুর উপরে। এটা আমরা বুঝবো। ডান। বোঝা গেছে? ক্লিয়ার? কত সহজ ম্যাথ। তাহলে চলো এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর বলছে একটি বস্তুকে 200 মিটার ভবনের উপর থেকে ফেলা হলো। উপর থেকে ফেলা হলো। একই সাথে অপর একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। আচ্ছা বলো কয়টা বস্তু?
দুটো বস্তু, একটাকে উপর থেকে ফেলা হয়েছে আর একটাকে একই সাথে ভবনের নিচ থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে চিন্তা করো, একটা নিচে নামতেছে, একটা উপরে উঠতেছে, একটা নিচে নামতেছে, একটা উপরে উঠতেছে। তাহলে প্রশ্ন কি হইতে পারে? প্রশ্ন কি হইতে পারে? প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে এবং কোথায় বস্তুদ্বয় মিলিত হবে বা বস্তুদ্বয় পরস্পরকে অতিক্রম করবে। তাহলে কখন ও কত উচ্চতায়, কখন ও কত উচ্চতায়, কখন ও কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে বা পরস্পরকে অতিক্রম করবে। বস্তুদ্বয় মিলিত হবে বা পরস্পরকে অতিক্রম করবে। দেখো এটা হচ্ছে ভবন, এই যে এটা হচ্ছে ভবন। এই ভবনের টোটাল উচ্চতা হচ্ছে 200 মিটার। এখন এই ভবনের উপর থেকে, এখান থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে, এত বেগে নিক্ষেপ করা হয় নাই, নিক্ষেপ বেগ বলে দেয়নি, বলছে জাস্ট ফেলা হয়েছে, ধরে জাস্ট ফেলে দিছি। তাহলে আদি বেগ 0, u0 দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই বস্তুটা নিচের দিকে নামছে, একই সাথে আর একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। দেখো এটাকে কিন্তু নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করতে হয়েছে। এমনি এমনি বস্তু উপরের দিকে যাবে না, গুড, এমনি এমনি যাবে না। তাহলে কি করা হয়েছে? ধরে এভাবে নিক্ষেপ করা হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে উপরের দিকে। সেই ছুড়ে দেওয়া বেগটা কত? ছুড়ে দেওয়া বেগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে তাকাও, এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, এটা নিচে নামবে, এটা উপরে উঠবে। একটা সময় গিয়ে দুইটা বস্তু কোথাও না কোথাও পরস্পরকে অতিক্রম করবে না? বলো, এটা হবে না? আমাদের এই প্রশ্নটাই করছে যে তারা পরস্পরকে কখন অতিক্রম করবে, তারা কখন, কোথায়, কত উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করবে। তারা কখন পরস্পরকে এবং কত উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করবে, এটা আমাদের বের করতে বলছে। বলো, হিসাব করতে পারবো না আমরা? ওকে, তাহলে কিভাবে হিসাব করা যায়? আসো ধরি এই বস্তুটা এখান থেকে এখানে পৌঁছাইছে, আর যে বস্তুটাকে আমি নিক্ষেপ করছি সেটা এখানে পৌঁছাইছে। তাহলে ধরি দুইটা বস্তু এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, এই পয়েন্টে তারা পরস্পরকে অতিক্রম করছে। তাহলে নিক্ষেপের কতক্ষণ পর? ধরি টি সময় পর, ধরি টি সময় পর, টি সময় পর ভূমি থেকে, বোঝো না কোথায়? তো ভূমি থেকে ধরো এক্স উচ্চতায়, এক্স উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করবে বা মিলিত হবে, তারা পরস্পরকে অতিক্রম করবে বা মিলিত হবে। এদিকে তাকাও, ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এই উচ্চতাটা এক্স। তাহলে টি সময়ে এই বস্তুটা এখানে পৌঁছাইছে, টি সময়ে এই বস্তুটা এখানে পৌঁছাইছে। অনেকে ভাবতে পারো বস্তু দুইটা কি এখানে গিয়ে থেমে আছে? উত্তর হচ্ছে না, থেমে নাই, এখানে অতিক্রম করছে তারা পরস্পরকে। তারপরে এটা নিচে পড়ে যাচ্ছে, আর এটা হয়তো আরেকটু উপরে গিয়ে তারপরে নিচে পড়বে। ঠিক আছে, এই যে বস্তুটা, এ তো আর আজীবন উপরে যাবে না। একটা বস্তুকে নিক্ষেপ করলে সে কি আজীবন উপরে যাবে না? উপরে গিয়ে একটা সময় আবার নিচের দিকে পড়বে। তাহলে ও হয়তো আরেকটু কিছুটা উপরে যাবে, তারপরে গিয়ে নিচে পড়বে। তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম এইখানে এসে তারা পরস্পরকে অতিক্রম করলো। তাহলে বলো আমাদের কি বের করতে হবে? কি বের করতে হবে? টি এবং এক্সটা বের করতে হবে না? বোঝা গেছে? তাহলে বস্তুটা এখান থেকে এখানে পৌঁছাইছে টি সময়ে, বস্তুটা এখান থেকে, এই বস্তুটা এখান থেকে এখানেও পৌঁছাইছে কিন্তু ওই একই সময়, টি সময়। বুঝছো? বোঝা গেছে? বলো তাহলে এই পয়েন্টে এইখানে কে আগে পৌঁছাইছে? একই সাথে টি সময়। এটাও টি সময় এখানে পৌঁছেছে, এটাও টি সময় এখানে পৌঁছেছে। আমি দুইটা বস্তুকে কিন্তু একই সাথে নিক্ষেপ করছি, ফেলে দিছি। এটাকে ফেলে দেওয়া হয়েছে, এটাকে নিক্ষেপ করেছে একই সাথে। প্রশ্নে বলা আছে কিন্তু একই সাথে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার একটু সবাই লেখাবাদ দিয়ে বোর্ডে থাকো, ভালো করে বুঝতে হবে। আমরা কি করব? সূত্র লিখব। উপরের পড়ন্ত বস্তু আর নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু, এই দুইটার জন্য দুইটা সূত্র লিখবো, ম্যাথ শেষ। দুইটা সূত্র লিখলেই ম্যাথ শেষ। তুমি আমাকে বলো, উপরের যে বস্তুটা, উপর থেকে যেটাকে ফেলা হয়েছে, সেই বস্তুটা এখানে যে পৌঁছাইলো,
এটা কত দূরত্ব অতিক্রম করে পৌঁছাইলো বলো, কত দূরত্ব অতিক্রম করে? টোটাল ভবনের উচ্চতা ছিল 200, ঠিক আছে? তাহলে এখানে পৌঁছাইছে কত দূরত্ব অতিক্রম করে? 200 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করে, তাই না? 200 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে এইটা হচ্ছে 200 মাইনাস এক্স, ভালো করে বুঝিও। বলো এই 200 মাইনাস এক্স নিক্ষেপ বিন্দু থেকে নিচে গেছে না উপরে? এটা নিচে নাকি উপরে? নিচে। 200 মাইনাস এক্স নিচে। এইবার আসো, এই যে বস্তুটা সে তো উপরে উঠছে, সে কতটুকু উপরে উঠছে? এক্স পরিমাণ কি হয়েছে? উপরে উঠছে। বুঝো ভালো করে, উপরে উঠছে। নিক্ষেপ বিন্দু ছিল না এটা? এর নিক্ষেপ বিন্দু এটা না? তাহলে নিক্ষেপ বিন্দুর উপরে, নিচে না, উপরে গেছে। তাহলে এর তীর চিহ্নটা হবে এরকম, বুঝলা? এবার আসো, দুটোর জন্য দুটো সূত্র লিখে ফেলো। আসো, প্রথমে উপর থেকে যেটা পড়তেছে অর্থাৎ পড়ন্ত বস্তু, তার জন্য যদি আমি সূত্র লিখি, পড়ন্ত বস্তুটার জন্য যদি আমি সূত্র লিখি, ভাই অতিক্রান্ত দূরত্ব 200 মাইনাস এক্স পড়ন্ত বস্তুটার জন্য সূত্র কি লিখি নর্মালি আমরা? এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, তাই না? তাহলে এই যে পড়ন্ত বস্তুটা তার অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব 200 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। বুঝছো? সবাই বোর্ডে থাকো, বুঝছো? দেখো এটাকে কি করা হয়েছে? জাস্ট ফেলে দেওয়া হয়েছে, আদি বেগ 0। তাহলে এর আগে এটা হচ্ছে 0। এবার জি এর আগে অলওয়েজ মাইনাস। এবার তুমি বলো 200 মাইনাস এক্স এর আগে কি দিব? অনেকে বলতে পারে ভাই এটা কিছু দিব না, কেন? কারণ এটা আমরা বের করবো। নো, আমরা এটা বের করবো না। তো এটা তো আমরা এই যে 200 মাইনাস এক্স এটা তো জানি, তো এটা তো আর বের করতেছি না। আমরা বের করবো হচ্ছে কখন, এবং বের করবো এক্স এর মান কোথায়, ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে এটা কি আমরা বের করছি? না, এটা তো আমরা জানি যে এই বস্তুটা 200 মাইনাস এক্স দূরত্ব নিচের দিকে নামতেছে। তাহলে নিচের দিকে নামতেছে, তাহলে সামনে কি দেবে? একটা মাইনাস। জি এর আগে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। তাহলে দুই পাশে এবার মাইনাসটারে ভ্যানিশ করে দিতে পারো। তাহলে 200 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ভাই এখান থেকে তো আপনি এক্সও বের করতে পারবেন না, এখান থেকে তো টিও বের করতে পারবেন না। কেন? কারণ দুটো অজানা রাশি এক্স এবং টি একটা সমীকরণ দিয়ে তো বের করা যায় না। এই সমীকরণে দুটো আননোন, একটা এক্স একটা টি, তাহলে তো বের করা যাবে না। হ্যাঁ তাই তো, মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে গেল যে এখন তো আমি টিও বের করতে পারতেছি না, এক্সও বের করতে পারতেছি না। রেখে দাও, মন খারাপ করা লাগবে না, রেখে দাও। দেখো এবার রেখে দিয়ে তুমি এবার নিচ থেকে যে নিক্ষিপ্ত বস্তুটা তার জন্য একটু সূত্র লিখো তো। নিক্ষিপ্ত বস্তুটা, যেটাকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষিপ্ত বস্তু, এটাকে নিক্ষেপ করলে সে কতটুকু উপরে উঠছে? এক্স পরিমাণ। তাহলে এর জন্য সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে মাইনাস, এক্স উপরে উঠছে না নিচে? উপরে, এক্স এর আগে প্লাস ইউটি, ইউ কোন দিকে নিক্ষেপ করা হয়েছে? এই যে ইউ কোন দিকে? দেখো উপরের দিকে। তাহলে এর সামনে একটা প্লাস, ইউ এর আগে একটা প্লাস। বুঝলা? জি এর আগে অলওয়েজ মাইনাস। এটা নিক্ষেপ বিন্দু ছিল, নিক্ষেপ বিন্দু থেকে এখানে পৌঁছেছে উপরের দিকে, এক্স এর আগে প্লাস, ইউটি, ইউ উপরের দিকে, সামনে একটা প্লাস। বোঝা গেল? এইবার এইবার এটা হচ্ছে এক্স, ইউ এর মান 50টি। এবার এখান থেকেও তো মুশকিল, এখান থেকেও তো আমি হিসাব নিকাশ করে টি আর এক্স বের করতে পারছি না। এইবার একটু বুদ্ধি খাটাও। এটা কি ভাই? হাফ জিটি স্কোয়ার। এবার একটু উপরে তাকাও তো, উপরে তাকাও, উপরে তাকাও। হাফ জিটি স্কোয়ার মানে কত? 200 মাইনাস এক্স না? তাহলে মাইনাস 200 মাইনাস এক্স। এর পরিবর্তে এই যে হাফ জিটি স্কোয়ার 200 মাইনাস এক্স সুন্দর করে এখানে বসাই দিবা, আর সাইড নোটে দিয়ে দিবা 1 থেকে পাই। সাইড নোটে দিয়ে দিবা 1 থেকে পাই। বুঝলা? শেষ হয়ে গেছে। এক্স ইকুয়াল টু 50টি মাইনাস 200 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এবার দুই পাশ থেকে দেখো এক্স ভ্যানিশ, তুমি টি বের করতে পারবা? বলো। অতএব টি ইকুয়াল টু 200 কে এই পাশে নিয়ে আসো, 200 ভাগ 50, 200 ভাগ 50 কয় সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে বস্তু দুইটা কখন মিলিত হবে? নিক্ষেপের 4 সেকেন্ড পর মিলিত হবে। বোঝা গেছে? এবার যদি জিজ্ঞেস করা হয় কোথায় মিলিত হবে, তো তুমি তো লিখছো ধরি ভূমি থেকে এক্স উচ্চতায়, এক্স এর মানটা বের করো, কাজ শেষ। তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে অতএব এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা বের করতে পারো এই সূত্র থেকেও বের করতে পারো, এই সূত্র থেকেও বের করতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটাই আমি লিখলাম। ইউ এর আগে কিন্তু প্লাস প্লাস, তাহলে 50 টি এর মান 4,
হাফ জি মানে 4.9, টি স্কোয়ার 4 স্কোয়ার, দেখি তো কত আসে। 50 গুণ 4 200 বিয়োগ 4.9 গুণ 4 4 16, তাহলে ভাই 121.6 মিটার। তাহলে ভূমি থেকে এত উচ্চতায়, ভূমি থেকে 121.6 মিটার উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। ডান, এটাই অ্যান্সার। এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। কখন এবং কোথায়? অনেক সময় জানো এই টাইপের ম্যাথ এমসিকিউয়ে আসে। না তোমার মতে ভাই কি বলেন এমসিকিউতে আসে? হ্যাঁ আসে। আর এমসিকিউতে আসলেই তুমি কি এত বড় করে রিটেন করে করবা? না, তুমি কি করবা, তোমার একটু বুদ্ধি খাটাবা। কখন বস্তু দুইটা মিলিত হবে? একটাকে যদি উপর থেকে ফেলা হয় আর একটাকে যদি নিচ থেকে নিক্ষেপ করা হয়, কখন তারা মিলিত হবে এটা হিসাব করার জন্য তোমাকে একটা শর্টকাট শিখাই দিব। বলো, দিব? শর্টকাট শিখাবো একটা। শর্টকাট হচ্ছে কখন মিলিত হবে এইটা তুমি খুব শর্টকাটে বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপ বেগ। উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপ বেগ। এইবার তুমি দেখো তো আমার কথা সত্যি কিনা। টি ইকুয়াল টু উচ্চতা, ভবনের উচ্চতা 200 মিটার, আর নিক্ষেপ বেগ, যে বস্তুটাকে নিক্ষেপ করতেছো কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 200 বাই 50, 4 সেকেন্ড। দেখো কত সহজে হয়ে গেল যে কোনো ম্যাথের জন্য, এই টাইপের যে কোনো ম্যাথ। এবার যদি 200 জায়গায় 400 থাকে তাহলে 400 ভাগ 50, তখন হবে 8 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে শর্টকাট সময় বের করা। অনেকের কাছে মনে হইতো ভাই শর্টকাট কি আপনি মানে জাদু বলে পেয়ে গেলেন? না, শর্টকাট আমি কোনো জাদু মন্ত্র দিয়ে পাই নাই। শর্টকাট আসলে হিসাবের লাস্টের লাইন। দেখো তো ধরতে পারো কিনা আমার কথাটা। হিসাবের লাস্টের লাইনটা হিসাব করছো, লাস্টের লাইনটার দিকে তাকাও। টি ইকুয়াল টু 200 ভাগ 50, উচ্চতা বাই নিক্ষেপ বেগ, তাই না? হিসাব করেই কিন্তু এটা আসছে। তাহলে এটাই হচ্ছে শর্টকাট। মাথায় রাখবা, এই শর্টকাটটা শিখে রাখবা। বোঝা গেছে? তাহলে অনেক সময় এমসিকিউতে আসলে অনেকে কঠিন করে করতে যাবে বা অনেকে পারবেই না, ছেড়ে দিয়ে আসবে, বাট তুমি কিন্তু শর্টকাট দিয়ে উত্তর মিলাই দিয়ে আসতে পারবা। বোঝা গেল? এবার অনেকের কাছে এই ম্যাথে একটা প্রশ্ন উঠতে পারে যে ভাই এমন হইতে পারে না, ধরেন নিচ থেকে যে বস্তুটা আমি নিক্ষেপ করলাম সেই বস্তুটা উপরে উঠে আবার নিচে পড়ে গেল। উপর থেকে যেটাকে ফেলছি সেটা এখনো এসে বস্তুটার সাথে মিলিত হইতে পারলো না, এরকম কি হইতে পারে না? অর্থাৎ উপরের বস্তুটা নিচে পড়ার আগে, নিচের দিকে আসার অনেক আগেই নিচেরটা উপরে উঠে চুপ করে আবার নিচে পড়ে গেছে। এটা হইতে পারে না? হ্যাঁ পারে। কিন্তু ভবনের উচ্চতা যদি অনেক বেশি হয় তখন কিন্তু উপরের বস্তুটা নিচের দিকে আসার অনেক আগেই এই বস্তুটা উপরে উঠে আবার নিচে পড়ে যাবে। হইতে পারে না? যদি বেগের মান কম হয়, এই বেগের মান কম হয় এবং এই উচ্চতা বেশি হয়, তাহলে কিন্তু এরকম হতেও পারে। তাহলে দেখি তো এরকম টাইপের একটা ম্যাথ আমরা একটু দেখি তো। মানে সৃজনশীল প্রশ্ন, ধরো আগেরটার সাথে সৃজনশীল প্রশ্ন। যদি ভবনের উচ্চতা, ঠিক আছে এটাকে 2 নম্বর বানাই ফেলতেছি, যদি ভবনের উচ্চতা দেখি কত দেওয়া যায়। দেখো আমি ম্যাথ বানাচ্ছি কেমনে, দেখো ম্যাথ বানানোও শিখতে হবে। অনেক সময় মানে টিচারের আসনে বসবা, তখন দেখবা টিচারের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। ঠিক আছে? যেমন আমি এখন ম্যাথ বানাবো, এমন ম্যাথ বানাবো যে ম্যাথে নিচের বস্তুটা উপরেরটার সাথে মিলিত হওয়ার আগেই ভূমিতে পড়ে যাবে। ভাই কেমনে বানাবেন? তাহলে আমি দেখবো নিচেরটা ভূমিতে পড়তে কত সময় লাগে। তো ভূমিতে পড়তে সময় যদি আমি 50 দিই তাহলে 2u/g, উড্ডয়নকাল 2u/g, তাহলে 2 গুণ 50 ভাগ g 9.8, তাহলে এটা হচ্ছে 10.204 সেকেন্ড। এটা হচ্ছে তার উড্ডয়নকাল। 10.20। তাহলে যদি মিলিত হতে হয় তাহলে আমার দিতে হবে 10-এর বেশি। ধরো ভবনের উচ্চতা যদি 1200 হয়, 1200 ভাগ 50, তাহলে তো বেশি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। দেখি 600 ভাগ 50, 600 ভাগ 50 দিলে 12। হ্যাঁ, আমি ভবনের উচ্চতা দিব 200 মিটারের জায়গায় 600 মিটার। যদি ভবনের উচ্চতা 600 মিটার দেওয়া যায়, 600 মিটার হলে বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হতে পারবে কিনা, গাণিতিকভাবে যাচাই করো।
মিলিত হতে পারবে কি না। সৃজনশীল প্রশ্ন, কিন্তু এটা আগেরটার কোশ্চেনই। 200 মিটারের জায়গায় এবার 600 মিটার। তাহলে দেখো তো ভূমির উপরে মিলিত হতে পারে কিনা। যদি এটা 600 মিটার হয় তাহলে দেখি তারা কখন মিলিত হবে। বলো, শর্টকাটে বের করা যাবে? নিচেরটাকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? নিচেরটাকে নিক্ষেপ করা হয়েছে 50 মিটার পার সেকেন্ড বেগে, ওই একই বেগ। এটা কিন্তু আমি চেঞ্জ করি নাই। এটা হচ্ছে ইউ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগ, আর উপরেরটাকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে আদি বেগ u0। তাহলে ওটা নিচে নামবে, এটা উপরে উঠবে। তো আমরা ম্যাথ করার আগে আমরা ধরে নিব তারা মিলিত হয়েছে। ধরি তারা এখানে এসে মিলিত হয়েছে। অনেকে বলতে ভাই ধরেন মিলিত হলো না তো ম্যাথ করার পরে বুঝবো। ঠিক আছে, আগে আমরা ধরি। আচ্ছা ধরি বস্তুটা ভূমির এক্স মিটার উচ্চতায়, এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে উপরের বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 600 মাইনাস এক্স, এতটুকু দূরত্ব উপরেরটা অতিক্রম করলো। আর নিচেরটা এক্স দূরত্ব অতিক্রম করে এই পয়েন্টে পৌঁছাইছে। ঠিক আছে, তাহলে আসো দেখি। আমরা কিন্তু উত্তর জানি, 600 ভাগ 50 মানে 12 সেকেন্ড হবে। দেখি তো হিসাব করে আমরা বের করে দেখি তো। তাহলে যে বস্তুটাকে নিচের দিকে নিচের দিকে পড়ন্ত বস্তু, যেটা পড়ন্ত বস্তু যেটা, সেইটার জন্য যদি আমরা হিসাব করি, পড়ন্ত বস্তু অতিক্রান্ত 600 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস। পড়ন্ত বস্তুর ইউ কত? 0। আর 600 মাইনাস এক্স কোন দিকে? নিচের দিকে। তাহলে এর আগেও একটা মাইনাস, তাহলে এখানেও মাইনাস, তাহলে 600 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ওকে, থাকুক এটা সমীকরণ 1 হয়ে। এবার যে বস্তুটাকে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ বস্তু, তার জন্য এক্স ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে মাইনাস, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এখানে প্লাস। এক্স কোন দিকে? উপরের দিকে, এখানে প্লাস। চিত্র আঁকতে হবে, চিত্র আঁকলে তুমি ম্যাথ পারবা। ভাই চিত্র ছাড়া ম্যাথ করতে গেলে, এরকম যদি পণ্ডিতি করতে যাও, জীবনে ম্যাথ পারবা না। ঠিক আছে, চিত্র ভালো করে অ্যানালাইসিস করবা। তোমার এখন শেখার বয়স। একটা ম্যাথ করতে তোমার 1 ঘন্টা সময় লাগলেও তুমি 1 ঘন্টা দিবা। ঠিক আছে, একটা ম্যাথ করতে গিয়ে তোমার মনে তাড়াতাড়ি করে ফেলি, 2 মিনিটে করে ফেলি, না বুঝে করে ফেলি, ডিটেলস না করে ফেলি, তাহলে পরবর্তীতে গিয়ে তুমি আটকে যাবা। প্রথমে শেখার সময় একেবারে দিল খুলে শিখবা, মনের মধ্যে কোনো প্যাচ রাখা যাবে না, একেবারে সব কিছু শিখে ফেলতে হবে শেখার সময়, এবং যত সময় লাগাইতে হবে। তাহলে কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হবে, এবং তুমি পরবর্তীতে দেখবা অন্যদের তুলনায় প্রবলেম অনেক তাড়াতাড়ি সলভ করতে পারতেছো। বুঝছো? সুতরাং তাড়াহুড়ো না করে একেবারে 100% মনোযোগ দিয়ে একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে আগে। এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওই যে দেখো, হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু 600 মাইনাস এক্স। তাহলে 600 মাইনাস এক্স কোত্থেকে পাইলাম? 1 নং থেকে এটা পাইলাম, 1 নং থেকে। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস 600 মাইনাসে প্লাস এক্স, এইটা কাটাকাটি। তাহলে টি ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই বেগ ইউ এর মান 50, তাহলে এখানে 12 সেকেন্ড আসছে, 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড পর তারা মিলিত হবে। ওকে, ভালো কথা। কিন্তু আমাদের প্রশ্ন করছে বস্তুটায় ভূমির উপর মিলিত হতে পারবে কিনা। এক্স এর মান বের করলে আমরা বুঝে যাবো যে ভূমির উপর মিলিত হতে পারবে কিনা। এক্স এর মান দেখবা নেগেটিভ চলে আসবে। দেখো, আসো। অতএব এক্স এর মানটা নেগেটিভ চলে আসে কিনা দেখি তো। এক্স ছিল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ এর মান 50, টি এর মান 12, হাফ জি মানে 4.9, টি স্কোয়ার 12 স্কোয়ার, ইউ এর আগে প্লাস, কিন্তু প্লাস। তাহলে 50 গুণ 12, দেখি 50 গুণ 12 বিয়োগ 4.9 গুণ 12 স্কোয়ার, এই তো কাজ ঘটে গেছে, মাইনাস 105.6 মিটার। বলো কি বুঝলা, কি বুঝতে পারলা বলো। এক্স এর মানটা তোমাকে হাতে ধরে সমীকরণ বুঝাচ্ছে যে বাবা দেখো এক্স এর মানটা মাইনাস আসছে। এক্স এর মানটা মাইনাস মানে তুমি যেটা মনে করতেছো এই যে নিক্ষেপ বিন্দু, তার আসলে উপরে না, আসলে নিক্ষেপ বিন্দুর নিচে। সমীকরণের কাজই এইটা, আমাকে হাতে ধরে বুঝাই দেওয়া।
এই কারণেই তো সমীকরণগুলো আমরা এমনভাবে শিখছি, ও শুধু আমাকে মান দিবে না, মানের পাশাপাশি দিক সহ ব্যাপারগুলা হাতে ধরে বুঝাই দিবে। আমি বুঝতে চাই না, ও আমার জোর করে বুঝাই দিবে যে এই দেখো মাইনাস আসছে, তার মানে আসলে এটা নিক্ষেপ বিন্দুর নিচে, এক্সটা উপরে না, এক্সটা নিক্ষেপ বিন্দুর নিচে, এটা নিক্ষেপ বিন্দুর নিচে, নিক্ষেপ বিন্দুর নিচে। অর্থাৎ ব্যাপারটা এরকম, এই বস্তু দুইটা মিলিত হতে পারতো কোথায় গিয়ে জানো? গর্তের মধ্যে গিয়ে। এখানে যদি একটা গর্ত থাকতো, এরকম একটা গর্ত থাকতো, তাহলে ওই বস্তু দুইটা এই গর্তের মধ্যে এই বিন্দু থেকে, ভূমি থেকে 105.6 মিটার নিচে মিলিত হইতো। নিক্ষেপ বিন্দুর নিচে, ভূমির উপরে না, ভূমির নিচে। তাহলে আমাদের কথা কি, ভূমির উপর মিলিত হতে পারবে কিনা? যে না রে ভাই, ভূমির উপর মিলিত হতে পারবে না, ভূমির উপর মিলিত হতে পারবে না। এটা আরেকটা ভাবে, এইটুকু দিয়ে তুমি কিন্তু অ্যান্সার দিয়েই দিতে পারো, এটুকু দিয়ে অ্যান্সার বলে দিতে পারো। তুমি যদি আরেকটু ভাবে দেখাইতে চাও, বা অনেক জায়গায় এই সলভটাও দেখতে পারো, যে তুমি নিচের যে বস্তুটা, এর উড্ডয়নকাল বের করো, নিক্ষিপ্ত বস্তুটার উড্ডয়নকাল বের করো, নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল বের করো। তাহলে নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল মানে হচ্ছে টি ইকুয়াল টু 2u/g। তাহলে 2u এর মান 50, g এর মান 9.8। দেখি কত আসে। 2 গুণ 9.8, সরি 2 গুণ 50 ভাগ 9.8, ভাগ 9.8 ভাই 10 এই যে 10.204 সেকেন্ড। কি বুঝলা বলো? বস্তুদ্বয় মিলিত হবে 12 সেকেন্ড পরে, 12 সেকেন্ড পরে মিলিত হবে। এই বস্তুটার উড্ডয়ন কাল হচ্ছে 10.204 সেকেন্ড। তার মানে কি, বস্তুটা এখান থেকে এই যে উঠে আবার নিচে পড়ে গেছে 10 সেকেন্ডের মধ্যে, কিন্তু মিলিত হবে 12 সেকেন্ডে। তাহলে যে সময় মিলিত হবে তার আগেই তো এই বস্তুটা মাটিতে পড়ে গেছে। যে সময় বলতেছে মিলিত হবে তার আগেই তো বস্তুটা ভূমিতে পড়ে গেছে। তাহলে আসলে ভূমির উপর মিলিত হবে না, মিলিত হলে গিয়ে ভাই ভূমির নিচে। এখন এখানে যদি ভূমি থাকে তাহলে আসলে মিলিতই হবে না। যদি এখানে ভূমি থাকে তাহলে তো মিলিতই হবে না, কারণ ভূমিতে মিলিত হওয়ার আগেই এই বস্তুটা ভূমিতে পড়ে গেছে 10.204 সেকেন্ডে। বুঝলা? যে বোঝো নাই আরেকবার শোনো, মিলিত হবে কখন? 12 সেকেন্ডে। এই বস্তুর উড্ডয়নকাল কত? 10.204 সেকেন্ড। তার মানে নিক্ষিপ্ত বস্তুটা উপরে উঠে আবার মাটিতে পড়ে গেছে 10 সেকেন্ডের মধ্যেই, মিলিত হবে আরো পরে 12 সেকেন্ডে। এটা কি সম্ভব? তার মানে বস্তু আসলে মিলিত হওয়ার আগেই ভূমিতে পড়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে আসলে বস্তুদ্বয় ভূমির উপর মিলিত হবে না। মিলিত যদি হইতে হয় তাহলে আসলে ভূমির নিচে গিয়ে এই গর্তের মধ্যে এইখানে মিলিত হইতে হবে, কিন্তু আমাদের তো এখানে কোনো গর্ত নেই। তাহলে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আসলে মিলিত হবে না। তাহলে ভূমিতে পড়ার আগে মিলিত হবে না, এই মানটা 12 সেকেন্ডের কম, 12 সেকেন্ডের কম। সুতরাং অতএব ভূমিতে পড়ার আগে মিলিত হতে পারবে না, ভূমিতে পড়ার বা ভূমির উপর মিলিত হতে পারবে না, ভূমির উপরে মিলিত হতে পারবে না। এখন তুমি যেভাবে দেখাবা হবে। ওকে, গুড। আসো 3 নম্বর। বলা হচ্ছে একটি 44.1 মিটার গভীর কূপে পাথর ফেলার কতক্ষণ পর পাথর পতনের শব্দ শোনা যাবে? পাথর পতনের শব্দ শোনা যাবে। শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এইটা তোমাকে বলে দিচ্ছে পাথর পতনের কতক্ষণ পর সেই শব্দটা আমরা শুনতে পারবো। দেখো যা বলছে সেই অনুযায়ী একটু চিত্র আঁকি। তোমার বাসায় ধরো একটা গভীর কূপ আছে, এরকম একটা গভীর কূপ। এই গভীর কূপে এই যে এখানে পানি আছে, এই যে পানি। তো গভীরতা বলতে আসলে কোনটুকু বোঝাচ্ছে? গভীরতা বলতে বোঝাচ্ছে কূপের মুখ থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এই যে এটা, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত পানির পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটাই আসলে বোঝাচ্ছে। 44.1 মিটার,
ধরলাম এটা এইচ হাইট। এবার কি করা হয়েছে, তুমি একটা পাথর নিয়ে এই কূপের মুখে এখানে ফেলে দিছো, তাহলে পাথরটা কি হবে, এই যে কূপের পানিতে গিয়ে পড়বে, জাস্ট ফেলে দিছো, এখানে ধরে জাস্ট ফেলে দিছো, আদিবেগ u0, এভাবে ধরে পাথরটা ফেলে দিছো, তাহলে পাথরটা এভাবে গিয়ে এই পানির পৃষ্ঠে পড়বে, ছলাৎ করে একটা শব্দ হবে। এখন পাথর পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। ধরো এখান থেকে এখানে গিয়ে পাথরটা পড়লো, সেই পাথর পতনের যে শব্দটা, সেই শব্দটাকে আমরা বললাম t1, t1 সেকেন্ড পরে শব্দটা শোনা গেল t1, ওকে, যে t1 এই সময় পরে পাথরটা পড়লো। বলো এই সময় পরে কি তুমি শব্দ শুনতে পারবা? বুঝাও, পাথর পড়তে সময় লাগছে t1, এই সময় পরেই কি তুমি শব্দ শুনতে পারবা? না। কেন শুনতে পারবা না? কারণ পাথর এখান থেকে এখানে গিয়ে পড়ছে t1 সময়, পড়ার পরে কি হলো, পড়ার পরে ছলাৎ করে শব্দ হলো, সেই শব্দ তোমার কানে এসে পৌঁছাইতে হবে না? তো শব্দ সমবেগে সঞ্চালিত হয়, আমরা জানি, জানো তো, ছোটবেলায় পড়ছো মনে হয়, শব্দ সমবেগে সঞ্চালিত হয়। তাহলে সেই শব্দটা সমবেগে এসে পাথর পতনের শব্দটা, পানির পৃষ্ঠে ছলৎ করে পাথরটা পড়ছে, সেই শব্দটা তোমার কানে এসে পৌঁছাইতে হবে, তারপরেই না তুমি শুনতে পারবা। তাহলে t1 সময়ে, এই t1 শুধুমাত্র এই সময়ে আমি পাথর পড়ার শব্দ শুনতে পারবো না। t1 সময়টা হচ্ছে পাথর পড়ার সময়, তারপরে পাথর পড়ার পরে শব্দ হবে, এখানে শব্দ, সেই শব্দটা সমবেগে এসে কূপের মুখে তোমার কানে এসে পৌঁছাইতে হবে। এই যে তোমার কান, তুমি কান খাড়া করে আসো এখানে, তাহলে তোমার কানে এসে পাথর পতনের শব্দটা পৌঁছাতে হবে, তারপরে তুমি পাথর পড়ার শব্দটা শুনতে পারবা। তাহলে পাথর পড়ার শব্দ আসতে সময় লাগবে t2। তাহলে এবার তুমি বলো তো কতক্ষণ পর তুমি শব্দটা শুনতে পারবা? t1 প্লাস t2, শেষ। এই তো হয়ে গেল ম্যাথ। কি ক্লিয়ার? তাহলে আসো, পাথর পড়তে সময়টাকে আমরা ধরলাম t1। আসো আগে এটা বের করব। এখান থেকে পাথরটা এখানে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে পাথর পতনের শব্দ পাথর পড়ার সময়টা t1, এইচ ইকুয়াল টু ut হাফ gt স্কোয়ার। এই বোর্ডে থাকো, হাফ gt স্কোয়ার, টি এর আগে t1, মানে টি এর জায়গায় t1, জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ এর আগে কোনো প্লাস মাইনাস আর কি দিবা, ইউ তো জিরো, জাস্ট পাথরটাকে ফেলা হয়েছে। এইচ এর আগে কি দিবা বলো তো দেখি? তো ভাই এইচ এর আগে কিছু দিব না, এইচ আমি বের করবো, ন এইচ তুমি বের করছো না, তুমি বের করছো টি, t1 বের করছো, তাহলে এইচ এর আগে সুন্দর করে বুঝে বুঝে ডিরেকশনটা দিতে হবে, এইচ এর আগে বুঝে বুঝে সুন্দর করে ডিরেকশনটা দিতে হবে। বলো এখান থেকে পাথরটা এখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে পাথরটা কোন দিকে গেছে, নিচে না উপরে? বলো, নিক্ষেপ বিন্দুর নিচে না উপরে? নিচে, তাহলে এইচ এর আগে মাইনাস, শেষ, এইচ এর আগে মাইনাস। তাহলে এইচ এর মান 44.1 আর হাফ জি মানে 4.9 t1 স্কোয়ার। দেখো দুই পাশে মাইনাস আছে, মাইনাস ভ্যানিশ, মাইনাস চলে গেল। 44.1 ভাগ 9.8, তাকে ভাগ 2 মানে 4.9, 9 বর্গমূল করলে t1 হচ্ছে 3 সেকেন্ড, তাহলে পাথর পড়তে সময় লাগবে 3 সেকেন্ড। এবার আসো শব্দ এখানে উৎপন্ন হলো, সেই শব্দটা তোমার কানে এসে পৌঁছাবে। তো শব্দ সমবেগে সঞ্চালিত হয়। শব্দ কিভাবে সঞ্চালিত হয়? শব্দ কিন্তু ত্বরণ নিয়ে না, সমবেগে। শব্দ সমবেগে t2 সময়ে কূপের মুখে পৌঁছালো, t2 সময়ে কূপের মুখে আসলো বা তোমার কানে পৌঁছালো। ওকে ডান। কত সময়? t2 সময়। শব্দ সমবেগে সঞ্চালিত হয়। তাহলে এদিকে তাকাও, এখান থেকে শব্দ এখানে আসছে, 44.1 মিটার দূরত্ব অতিক্রম করছে। কিভাবে? সমবেগের সূত্র কি? সমবেগের সূত্র হচ্ছে s = vt। টি এর জায়গায় এখানে বসবে t2, এইচ এর মান 44.1। বেগ, শব্দ সমবেগে সঞ্চালিত হয় 332 এবং t2। তাহলে এখান থেকে আমরা এবার t2টা বের করে নিব। তাহলে 44.1 ভাগ 332
ভাগ 332, 0.1328 এত সেকেন্ড। তাহলে বলো মোট সময়, বলো মোট সময়। তাহলে মোট পাথর ফেলার পর কতক্ষণ পরে শব্দ এসে তোমার কানে পৌঁছাবে? তাহলে পাথর পতনের সময়, পাথর পতন সময় প্লাস শব্দ আসার সময়, শব্দ পৌঁছানোর সময়, এই দুটো সময়ের যোগফলটা মোট সময়, T1 প্লাস T2। তাহলে যোগ করো 3 প্লাস 0.1328, তাহলে 3.1328 এত সেকেন্ড পর শব্দ তোমার কানে এসে পৌঁছাবে, এত সেকেন্ড পর শব্দ তোমার কানে এসে পৌঁছাবে। পাথরটা ফেলার পরে এত সেকেন্ড পর তুমি শব্দটা শুনতে পারবা। শুধু 3 সেকেন্ড না, 3 সেকেন্ডে পাথর পড়ছে, তারপরে শব্দ সমবেগে তোমার কানে এসে পৌঁছাইছে। সহজ না বলো? পারা যাবে না এই টাইপের ম্যাথ? গুড, এই তো হয়ে গেল, কত সহজ জিনিস। এইবার আসো 4 নম্বর। 122.5 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা হলো, একটি বস্তুকে ফেলা হলো। একই সাথে 77.5 মিটার উচ্চতা থেকে অপর একটি বস্তুকে ফেলা হলো, অপর একটি বস্তুকে ফেলা হলো। ওকে, আচ্ছা, একটা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের 10 তলার উচ্চতা ধরো 122.5 মিটার, আর 7 তলার উচ্চতা ধরো 75.5 মিটার। তুমি থাকো 10 তলায়, তোমার বন্ধু থাকে 7 তলায়। দুইজন একই সাথে দুটো বস্তু ফেলে দিস, বলো তো কারটা আগে ভূমিতে পৌঁছাবে? কারটা আগে ভূমিতে পৌঁছাবে? কোন বস্তুটা আগে ভূমিতে পৌঁছেছে? অবশ্যই 7 তলা থেকে যে নিক্ষেপ করছে, মানে যে ফেলে দিছে, তারটা আগে পৌঁছাবে। তাহলে 7 তলা থেকে যে ফেলছে, দেখো এমন হতে পারে একজন 7 তলা থেকে ফেললো আর তুমি 10 তলা থেকে বেগ দিয়ে নিক্ষেপ করলা, বেগ দিয়ে ছুড়ে দিলা, তাহলে তোমারটা আগে পৌঁছাইতে পারতো, এর একটা সম্ভাবনা ছিল। কিন্তু কেউ কিন্তু বেগ দিয়ে ছুড়ে দেয়নি, জাস্ট এভাবে ফেলে দিছে। তাহলে অবশ্যই 7 তলা থেকে যে ফেলছে তার বস্তুটাই আগে ভূমিতে পৌঁছাবে, অর্থাৎ কম উচ্চতা থেকে যে ফেলছে তার বস্তুটাই আগে ভূমিতে পৌঁছাবে। তাহলে কোনটা আগে ভূমিতে পৌঁছাবে? 77.5 মিটার উচ্চতা থেকে যেটা ফেলছে সেটা আগে ভূমিতে পৌঁছাবে। এটা টিচারও জানে এবং টিচার প্রশ্নে সেটা বলে দিছে। তাহলে টিচার বলছে দ্বিতীয় বস্তুটি যখন ভূমিতে পৌঁছে, দ্বিতীয় বস্তুটি যখন ভূমিতে পৌঁছে তখন প্রথম বস্তুর উচ্চতা, প্রথম বস্তুর ভূমি থেকে উচ্চতা কত? ভূমি থেকে উচ্চতা কত বলো, পারবা? আসো একটু চিত্র আঁকি। এই যে একটা বড় বিল্ডিং, এই বিল্ডিং এর উচ্চতা 122.5 মিটার। তো একজন 122.5 মিটার থেকে ফেলছে, U0। আরেকজন একই সাথে আরেকজন একই সাথে এই বস্তুটাকে 77.5 মিটার, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 77.5 মিটার এখান থেকে ফেলে দিছে। তাহলে এখান থেকে ফেলে দিলেও U0, এই যে ফেলে দিছে, দুটোই নিচে নামতেছে। তো অবশ্যই যেটা কম উচ্চতা থেকে ফেলা হয়েছে এটা আগে ভূমিতে পৌঁছাবে। তাহলে ভাই তুমি আগে বের করো এই বস্তুটা ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগে, সেটা বের করো। এই আমাদের প্রশ্ন কি করছে? আমাদের প্রশ্ন করছে দ্বিতীয় বস্তুটা যখন ভূমিতে পৌঁছাই যাবে তখন অবশ্যই প্রথম বস্তুটা এখনো ভূমিতে পৌঁছায়নি, তাহলে সে ভূমি থেকে আরো কত উচ্চতায় আছে সেটাই আমাদের বের করতে বলছে। বোঝা গেল? তাহলে আগে তুমি বের করো দ্বিতীয় বস্তুটা এ কতক্ষণে ভূমিতে পৌঁছাইছে, এখান থেকে এখানে পৌঁছাইতে এর আসলে কত সময় লাগে সেটা তুমি আগে বের করো।
তাহলে দ্বিতীয় বস্তুর ভূমিতে পৌঁছাতে সময়, দ্বিতীয় বস্তুর ভূমিতে পৌঁছাতে সময়টা বের করো, ভূমিতে পৌঁছাতে সময়টা বের করো, সময়টা ধরলাম টি। তাহলে দ্বিতীয় বস্তুর এখান থেকে এখানে পৌঁছাবে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ জিরো, এখান থেকে এখানে এইচ নেগেটিভ, এইচ কিন্তু নেগেটিভ নিচের দিকে এবং সেটা 77.5। তাহলে মান বসায় আসো, এখানেও মাইনাস এইচ, এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস মাইনাস ভ্যানিশ করে দাও, 77.5, এটা 4.9 হাফ জি মানে 4.9 টি স্কোয়ার, হাফ জি 4.9 টি স্কোয়ার। এবার এখান থেকে টি এর মানটা বের করবো 77.5, তাকে ভাগ দিব 4.9 দিয়ে, যা হবে তার রুট অ্যান্সার 3 টি হচ্ছে 3.9769 এত সেকেন্ড, এই যে এত সেকেন্ড চলে আসলো। তাহলে দ্বিতীয় বস্তুর ভূমিতে পৌঁছাইতে এই সময়টা লাগবে। আচ্ছা, দ্বিতীয় বস্তু ভূমিতে পৌঁছাইতে যদি এই সময়টা লাগে, তাহলে এই সময়ে দেখি তো প্রথম বস্তুটা কতটুকু নিচে নামছে, দেখি দ্বিতীয় বস্তুটা এই সময় ভূমিতে পৌঁছে গেছে, তো তখন কি প্রথম বস্তুটা বসেছিল ওটাও তো নিচে নামতেছে, তাহলে ও কতটুকু নিচে নামে বলো দেখি। তাহলে ওই সময়ে এই সময়ে প্রথম বস্তুর দূরত্ব, প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, এই যে প্রথম বস্তু, তাহলে প্রথম বস্তু এই সময়ে দূরত্ব অতিক্রম করছে এক্স, তাহলে সেইটা আগে বের করি, দেখি প্রথম বস্তুর এক্স কতটুকু, এক্স আসলে কতটুকু সেটা আমরা বের করি। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউ জিরো, তাহলে হাফ জি মানে 4.9 মাইনাস হাফ জি মানে 4.9, টি টি হচ্ছে এই সময় মানে এই যে এই সময়, তাহলে 3.9769 তার স্কোয়ার। এবার তুমি মান বসাও, মান বসায় দেখো -77.5 মিটারই পাবা, -77.5 মিটার পাবা। করে দেখো এই মাইনাসটা কি বুঝাচ্ছে, বুঝাচ্ছে প্রথম বস্তুটা নিচের দিকে নামছে, এইটা বুঝাচ্ছে নিক্ষেপ বিন্দুর নিচে, নিচের দিকে বুঝাচ্ছে। ওকে, তাহলে এবার তুমি বলো এই বস্তুটা যদি 77, মাইনাস বাদ দাও, মাইনাসটা তো নিচে বুঝাচ্ছে, তাহলে এই বস্তুটা যদি 77.5 মিটার নিচে নামে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে, এই না ভূমি থেকে উচ্চতা, তাহলে ভূমি থেকে উচ্চতা 122.5 বিয়োগ 77.5, 122.5 বিয়োগ 77.5, 45 মিটার, এই হচ্ছে অ্যান্সার। তখন ভূমি থেকে উচ্চতা কি করলাম, কোনটা আগে পৌঁছাবে, দ্বিতীয়টা, তো দ্বিতীয়টা ভূমিতে পৌঁছানোর সময়টা আগে বের করলাম, এই সময়ে প্রথম বস্তুটা কতটুকু নামছে সেটা আমরা বের করলাম। তাহলে প্রথম বস্তু ছিল 122.5, কতটুকু নামছে সেটা বের করলাম, বের করে বিয়োগ করে দিলাম। এই যে প্রশ্নটা সলভ করলাম না, এটা আমি হলে জীবনও রিটেন ম্যাথে দিব না, আমি দিব এমসিকিউ। ভাই এত বড় করে এমসিকিউতে করবো কেন, তুমি করবে এত বড় করে, এত বড় করে কেন করবা ভাই, এ তো শর্টকাটে করে ফেলবা, এ তো শর্টকাট, চালাকি করবা, সিক্স সেন্স কাজে লাগাবা, শর্টকাট। প্রথম বস্তুটা যখন ভূমিতে পৌঁছাই গেছে তখন দ্বিতীয় বস্তুটা যখন ভূমিতে পৌঁছাই গেছে তখন প্রথম বস্তুটা কতটুকু ভূমি থেকে কতটুকু উচ্চতায় ছিল, তাহলে ভূমি থেকে যে উচ্চতাটা হবে সেই উচ্চতাটা হবে, প্রথম বস্তু ছিল 122.5, দ্বিতীয় বস্তু ছিল 77.5, বিয়োগ করলেই তো অ্যান্সার, আর কিছু করাই তো লাগে না, দুইটা উচ্চতা বিয়োগ করে দিবা, শেষ। এইবার কেন এটা হইল বলো তো, কেন এটা হইল বলো তো, দেখো আমার কাছে এই কলম আর এই স্টেপলার মেশিনটা আছে, এই দুইটাকে আমি এভাবে ধরে একই সাথে ফেলে দিব, তাহলে তুমি একটু দেখো এই দুইটাকে আমি একই সাথে ফেলে দিব, কলমটা আছে 122.5 মিটার উচ্চতায় আর স্টেপলার মেশিনটা আছে 77.5 মিটার উচ্চতায়। আমি যদি ফেলে দিই এটাও জি ত্বরণে পড়বে, এটাও জি ত্বরণে পড়বে, দুটোর উপর ত্বরণ একই না, তো ত্বরণ যদি একই হয় এদের মধ্যবর্তী আদি দূরত্ব, আদি ডিস্টেন্স যেটা সেটা তো একই থাকবে, দুইজন একই ত্বরণে নিচে যাচ্ছে, বলো কে দ্রুত নিচে যাচ্ছে, ভাই দুইজন একই ত্বরণে নিচে যাচ্ছে, কে দ্রুত নিচে যাচ্ছে, তাহলে একই সাথে নিচে যাচ্ছে,
একই রকম ডিস্টেন্স মেনটেন করে নিচে যাচ্ছে। তাহলে এদিকে তাকাও, বোর্ডে তাকাও, দেখো এইভাবে 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 যাচ্ছে, এইভাবে যাচ্ছে, দুটোই যাচ্ছে। এই যে স্টেপলার মেশিন ভূমিতে পড়ে গেছে, দেখো তোমার স্ক্রিনের ভূমি দেখো, স্ক্রিনের ভূমি দেখো এটা। তাহলে স্টেপলার মেশিনটা ভূমিতে পৌঁছায় গেছে, তখন তখন কলমটা কত উচ্চতায় আছে? প্রথমে যে উচ্চতায় ছিল, ফেলার সময় যে উচ্চতায় ছিল, এই যে এটা থেকে এটা থেকে, এই যে এটা থেকে যে উচ্চতায় ছিল সেই উচ্চতাই আছে, কি তাই না? এভাবে ফেলা হচ্ছে। তাহলে নিচেরটা যখন ভূমি টাচ করবে তখন প্রথমটা এটা থেকে আগেও যত উচ্চতায় ছিল ওই উচ্চতাই তো থাকবে রে ভাই, তাই না? এটাই তো কথা, এটাই তো অ্যান্সার। এবং হিসাব করেও তাই আসছে। দেখো দ্বিতীয় বস্তুটা ভূমিতে পৌঁছাইতে এই সময় লাগছে না? তো যদি এই সময়টাই লাগে, এই সময়ে প্রথম বস্তুটা যতটুকু নিচে নামবে সেটাও তো একই রে ভাই, একই না? দেখো এখানে কি করছিলাম, এইচ এর মান বসাই দিয়ে হাফ জি টি স্কয়ার দিয়ে টি এর মানটা বের করছিলাম। ওই টি এর মানটা যদি আবার এখানে বসাই তো এক্স এর মানটা তো একই পাবো, এবং তাই পাইছি। বোঝা গেছে? তাহলে এই যে এই চালাকিগুলা কাজে লাগাইতে হবে, ঠিক আছে? সবসময় বুদ্ধির বাতি জ্বালায় রাখতে হবে, কিন্তু বুদ্ধির বাতি কখনো লিপ্তে দেওয়া যাবে না, তাহলে তুমি ম্যাথ পারবা, তাহলে তুমি ম্যাথ পারবা। বোঝা গেল? গুড। তাহলে এবার আসো 5 নম্বর। বলা হচ্ছে একটি ব্রিজের উপর থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরে নিক্ষেপ করা হলো। একটি বল খাড়া উপরে নিক্ষেপ করা হলো, উপরে নিক্ষেপ করা হলো। ব্রিজের পানির তলটি ব্রিজের 30 মিটার নিচে। পানির তলটি ব্রিজের 30 মিটার নিচে। এক নম্বর, বলটি নিক্ষেপের কতক্ষণ পর আবার ব্রিজের তলে ফিরে আসবে? ব্রিজের তলে ফিরে আসবে। ওকে। 2 নম্বর হচ্ছে পানির তলে পড়তে কত সময় লাগবে? পানির তলে পৌঁছাতে কত সময় লাগবে? পানির তলে পৌঁছাইতে কত সময় লাগবে? ওকে, পানির তলে পৌঁছাতে কত সময় লাগবে? বলো, পারবা? বলটি নিক্ষেপের কতক্ষণ পর আবার ব্রিজের তলে ফেরত আসবে? দেখো এটা হচ্ছে ব্রিজ,
এটা হচ্ছে ব্রিজ, এই যে এটা হচ্ছে ব্রিজ ধরো। আর পানির তল, এখানে ধরো পানির তল আছে, এই যে পানির তলটা। এই ব্রিজের উপর থেকে একটা বলকে এভাবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বলকে ব্রিজের উপর থেকে একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কত বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে। ইউ 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে প্লাস। এভাবে নিক্ষেপ করা হয়েছে, এইখানে গিয়ে বেগ 0 হবে, দেন আবার ব্রিজের তলে পৌঁছাবে, তারপরে সেটা আবার এসে পানির তলে পৌঁছাবে। তো আমাদের প্রথমে কোশ্চেন করছে বলটি নিক্ষেপের কতক্ষণ পর আবার ব্রিজের তলে ফিরে আসবে। এই বলো তো, উড্ডয়নকালের যে সূত্রটা আমরা জানি, উড্ডয়নকাল টি, সেই সূত্রটা কি? 2u/g না? বলো তো এটা কোনটুকু সময়? বলো কোনটুকু সময়? গত ক্লাসে উড্ডয়নকাল কিন্তু সুন্দরভাবে বুঝাই দিছি। নিক্ষেপের কতক্ষণ পর আবার ওই একই তলে, নিক্ষেপ তলে ফেরত আসবে, অর্থাৎ h0 হবে। অনেকে উড্ডয়নকাল বললে পাগলের মতো, একেবারে গাধার মতো যে কাজটা করে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে নাকি সময় উড্ডয়নকাল। এটা কি উড্ডয়নকাল? এটা কি এই সূত্র দিয়ে সময় পাওয়া যাবে? উড্ডয়নকাল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মানে এই সূত্র দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে সময়, অর্থাৎ h0 হতে যে সময়, সেই সূত্র হচ্ছে এইটা, এটাই হচ্ছে সেই টি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটাই তো এটা চাইছে, বলটি নিক্ষেপের কতক্ষণ পর আবার ব্রিজের তলে ফেরত আসবে। নিক্ষেপের কতক্ষণ পর আবার ব্রিজের তলে ফেরত আসবে? তাহলে 1 নম্বর টি, বড় টি, এই সময় পরে, তাহলে সেটা 2u/g। তাহলে 2u এর মান, ইউ এর মান 15 আর জি এর মান 9.8। তাহলে 2u/g, 2u এর মান 15, জি এর মান 9.8। তাহলে 2 গুণ 15, এই আমার ক্যালকুলেটর কাজ করতেছে না, 2 গুণ 15, 2 গুণ 15 ভাগ 2 গুণ 15 ভাগ 9.8, তাহলে এটা হচ্ছে 3.0612। এত সেকেন্ড পর আবার ব্রিজের তলে ফেরত আসবে। ওকে গুড। কেউ একজন আমার একটু হেল্প করিও তো, এই যে সাদ আকন্দ, তুমি আমাকে একটু হেল্প করিও। হ্যাঁ ওকে, আমার কাছে ক্যালকুলেটর নেই। পানির তলে পৌঁছাইতে কত সময় লাগবে? এইবার কিন্তু ঘটনা ঘটে গেছে। পানির তলে পৌঁছাইতে কত সময় লাগবে? এইবার কিন্তু ঘটনা ঘটে গেছে। দেখো আমি তোমাদের এই যে কমেন্ট দেখতে না আমার মানে ঘেন্না লাগতেছে। এখানে মানে কি কমেন্ট করতেছে, আমি এগুলো একটু পড়ি, এগুলার মানে মা বাবা নাই, এগুলার আমি বুঝি না, একটু পড়ি এই কমেন্টগুলা। এই যে মাওয়া বলতেছে, এটা কি একটা মেয়ে না? মা বলতেছে জি থাক, কষ্ট পাইও না, আমি দোয়া করলাম যে একটা জিএফ পাও। মানে কি করা উচিত বুঝছো তোমারে, বুঝলা? মানে এগুলা আসলে আমি এড়াই যাই তো, ভাবি কি এগুলো দেখবো না, চোখে পড়বে না। কিন্তু তোমাদের মানে মানে তোমরা এতটা বেয়াদব, এতটা অধঃপতন তোমাদের ধরো এখন হইছে, এখন স্টুডেন্টদের হইছে, মানে মানে সিরিয়াসলি বুঝছো, অফলাইন ব্যাচে থাকলে আমি তোমাদের আসলে পিটাইতাম, হ্যাঁ পিটাইতাম, একবার থাপড়াইয়ে মানে গাল গাল লাল করে দিতাম। হ্যাঁ এখানে একজন আরেকজনের দোয়া করতেছে যেন তুমি একটা জিএফ পাও। এই তোমাদের মানে বাসায় গার্জিয়ান নাই? তোমাদের বাসায় গার্জিয়ান নাই? ব্যান দেন ভাই, একজন বলছে ব্যান দেন। ব্যান দিতে গেলে তো পড়াইতে পারবো না, এ তো প্রত্যেকটাকে ধরে ধরে ব্যান করা লাগবে। এটা মানে কি, মানে তোমরা চিন্তা করো তো, তোমরা একটা সময় এগুলা ভাববা যে হাইরে আমরা একটা সময় যে কি খারাপ কাজটা করছি, এগুলো একটা সময় রিয়েলাইজেশন আসবে, বুঝছো? এই রিয়েলাইজেশনটা কেমন জানো? নিজের থুতু নিজে চাটার মতো এই রিয়েলাইজেশনটা তোমাদের হবে। তোমরা টিচার পড়াইতেছে, সেই টিচার কমেন্ট সেকশন দেখতেছে, তোমরা সেখানে কমেন্ট করতেছো যে একটা জিএফ থাকলে খুব ভালো হইতো, ইস একটা জিএফ নাই। হ্যাঁ তারপরে একজন আরেকজনের দোয়া করতেছো যে একটা জিএফ যেন তুমি পেয়ে যাও, তার জন্য তোমার আমি দোয়া করলাম। এটা কি খারাপ জিনিস, তুমি বুঝো এগুলা? টিচার পড়াইতেছে, টিচার কমেন্ট দেখতেছে, হ্যাঁ সেই কমেন্টে এই জিনিসগুলা এগুলা আসতেছে। তোমাদের মানে ফেস সহ, তোমাদের লজ্জা করে না? ধরো ফেস সহ যদি এই চ্যাটগুলো দেখানো যাইতো তোমার মা বাবাকে, হ্যাঁ তোমরা মানে ইনবক্স বাদ দাও, তোমরা কি করতেছো এখানে, টিচার কমেন্ট দেখতেছে, সেই কমেন্ট বক্সে এসে তোমরা এই কাজগুলো করতেছো। ধরো আমরা একটা জিনিস ভাবি কি যে আচ্ছা তোমাদের ম্যাচুরিটি কম, তোমরা বাচ্চা ছেলে পেলে, এই ক্লাস 9-10-এ পড়ো, বাচ্চা ছেলে পেলে, আচ্ছা ঠিক আছে এরা এরকম একটু দুষ্টুমি করবে। শোনো, দুষ্টুমি করা
আর বেয়াদবি করে, দুইটার মধ্যে পার্থক্য আছে, বুঝছো? দুষ্টুমি করা আর বেয়াদবি করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমার অনেক স্টুডেন্ট আছে, আমার যে স্টুডেন্টের সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, যে স্টুডেন্টগুলোর সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, ওদের ম্যাচুরিটি লেভেলটা এমন যে ওদের সাথে বন্ধুর সম্পর্ক, ওদের সেই ম্যাচুরিটিটা বা সেই জ্ঞানটা আছে কোথায় কোন জিনিসটা বলা যায় করা যায়। দেখো, পড়াশোনা জীবনের সব কিছু না, পড়াশোনাটা জীবনের সব কিছু না, কিন্তু তোমার মধ্যে এই ভদ্রতা জ্ঞানটুকু বা এই ম্যাচুরিটিটুকু যদি না আসে, এটা কিন্তু খুবই খারাপ। তুমি ক্লাস 9-10 পড়তেছো, তার মানে যথেষ্ট ম্যাচুরিটি তোমার আসছে। এখন তোমার বুঝতে শিখতে হবে যে কখন কি কাজ করা যায় আর কি কাজ করা যায় না, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু পারিবারিক শিক্ষা থেকে অনেকটা আসে। তোমার এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে তোমার পরিবারটা কোন ব্যাকগ্রাউন্ডের। আমি মানে সরি টু সে, আমি বলতে আমার বাধতেছে, বাট এইটা আমার বলতে হচ্ছে যে আমি তখন বুঝবো তোমার পারিবারিক শিক্ষাটাও আসে নাই, তোমার মা বাবা তোমাকে ওই শিক্ষাটা দেয় নাই, বুঝছো? এটা নিজের মা বাবাকে অসম্মান করা। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, আমি ভাবতেছি অ্যাভয়েড করি, তা না, তোমরা এই কমেন্টগুলো করে যাচ্ছ। তুমি জানো একটু আগে আমি ফেসবুকে চলে গেছিলাম, কেন? কারণ ফেসবুকে আমি কমেন্ট বন্ধ করে রাখি, আমি ফেসবুকের কমেন্টটা দেখি না। এখানে তো কমেন্ট বন্ধ করা যাচ্ছে না, এখানে তো কমেন্ট চোখে পড়ে, তো ফেসবুকে কমেন্ট দেখি না, না দেখেই কিন্তু আমি পড়াই, কারণ আমি জানি যে ওই জিনিসগুলো আমার ওখানে চোখ গেলে আমি কনসেন্ট্রেশন আমার দূরে সরে যাবে। কিন্তু তোমরা এই জিনিসগুলো কি করতেছো বলো, বলো? এই যে একজন মেহের আবে বলতেছে জিএফ মানে গুড ফ্রেন্ড ভাইয়া। হ্যাঁ, জিএফ মানে গুড ফ্রেন্ড, ও আমাকে জিএফ এর ব্যাখ্যা দিচ্ছে, জিএফ মানে গুড ফ্রেন্ড। তোমার এখানে গুড ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তোমার খোঁজার দরকার কি এখানে? তুমি এখানে আসছো পড়তে রে ভাই, তাই না? তুমি এখানে আসছো পড়তে, তুমি পড়া বিষয়ে কমেন্ট করো। আমি শিওর এগুলার একটারও যদি একটা ম্যাথ করতে দিই, এগুলো পারবে না। তোমাদের মাসুর ভাইয়ের সাথে আমার মাঝে কথা হচ্ছিল যে মানে 9-এর ছেলেমেয়েরা এত ম্যাচুরিটি এদের কম, তো তখন তোমার মাসুর ভাই বলতেছে যে এরা বাচ্চা মানুষ, ও এটা পড়বেই। কিন্তু কথা হচ্ছে মানে দুষ্টুমি আর বেয়াদবি দুইটার মধ্যে তো পার্থক্য আছে। দুষ্টুমিটা সহ্য করা যায়, দুষ্টুমি করবাই তোমরা, অবশ্যই তোমরা বাচ্চা মানুষ, তোমরা দুষ্টুমি করবা, বয়সের একটা দুষ্টুমি থাকে, কিন্তু দুষ্টুমি আর বেয়াদবি দুইটা আলাদা জিনিস। তোমরা এগুলো যেগুলো করতেছো এগুলো বেয়াদবি, এবং তোমরা কি হবা, আরো বড় যখন হবা তখন তোমরা দেখবা আরো বড় বেয়াদব হবা। নিজের মা বাবাকে সম্মান করবা না, টিচারকে সম্মান করবা না, তাই না? বলো, এগুলো করিও না, এগুলো ভালো না, এগুলো ভালো না, এগুলো মানুষ ভালো বলে না। তোমার সামনে দেখবা কিছু না বললেও তোমার মানে বাইরে তোমার চোখের পশ্চাতে তোমার নিয়ে কিন্তু খারাপ কথা বলে, যে না এই মেয়েটা ভালো না, এই ছেলেটা ভালো না, বুঝছো? এগুলো কিন্তু বলে। তো তুমি কেন চিন্তা করবে যে একজন মানুষ তোমার সম্পর্কে খারাপ বলবে? কেন? খারাপ বলা মানে কি জানো? বদদোয়া চলে আসা। আর ভালো বলা মানে কি জানো? দোয়া চলে আসা। দোয়া সবসময় মনে করে হাত তুলে দোয়া করে মানুষ, এরকম না। দোয়া, রেসপেক্ট, ভালোবাসা, এই জিনিসগুলা মন থেকে আসতে হয়, মন থেকে আসতে হয়। এগুলা কিন্তু জোর করে আসে না, বুঝলা? তো এই কাজগুলো করিও না, এই কাজগুলো ভালো না। এখন কি হয়, আমাদের তো ধরো একটা সময় আমরা যখন পড়াশোনা করছি তখন টিচারের হাতে না ব্যাট ছিল, ঠিক আছে? তো এখন তো ধরো ব্যাট নাই, টিচাররা মারে না। আসলে মেরে মেরে কাউকে ভদ্রতা শেখানো যায় না। আমি মেরে যে কাউকে সোজা লাইনে আনা যায়, এটার আসলে পক্ষপাতী আমি না, বুঝলা? মারের ভয় দেখে কাউকে সোজা পথে আনা যায় না, কাউকে ভদ্রতা শেখানো যায় না, ঠিক আছে? বাট এগুলো আসলে ভিতর থেকে আসে, এগুলা ভিতর থেকে আসে, এগুলা মানে পরিবেশ থেকে আসে। তোমাদের আমি দোষ দিচ্ছি না, কিন্তু পরিবেশ থেকে আসে। তুমি হয়তো ওই পরিবেশটা পাও নাই, ওই পরিবেশটা, ওই কালচারটা তুমি পাও নাই, তোমার আশেপাশের কালচারটা মানে ঠিকঠাক ছিল না বা ঠিকঠাক নেই, বুঝছো? জানো জাপান এক সময় খুব অসভ্য দেশ ছিল, বুঝছো? জাপান এক সময় খুবই অসভ্য, খুবই বর্বর ছিল। দেখবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়বা, দেখবা জাপান কতটা মানে বর্বর নৃশংসতা চালাইছে। সেই জাপান আজকে কতটা সভ্য হয়েছে জানো? এই সভ্যটা কিভাবে হয়েছে বলো তো? এই সভ্যটা কিন্তু ওল্ড জেনারেশন সভ্য হয় নাই, এই সভ্যটা কিন্তু ইয়ং জেনারেশন বা বাচ্চারাই কিন্তু সভ্য হয়েছে। কিভাবে? স্কুল থেকে। ওরা স্কুলে আস্তে আস্তে
বিভিন্ন জিনিস প্র্যাকটিস করছে, যে রাস্তায় ময়লা ফেলা যায় না, রাস্তায় থুতু ফেলা যায় না, কারোর সাথে মিথ্যা কলাপ বলা অন্যায়, হ্যাঁ, কারো ক্ষতি করা যায় না, এই জিনিসগুলো ওরা শিখছে। শিখে ওরা কিন্তু বাসায় গিয়ে মা বাবাকে বা গুরুজন যারা আছে তাদেরকে এই জিনিসগুলো বুঝাইছে, তাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিস করাইছে। এইভাবেই দেখবা জাপান আজকে কতটা সভ্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য দেশের তালিকায় দেখবা প্রথমের দিকেই জাপান থাকে, ঠিক আছে? আর আমরা কি বলতো, অসভ্য দেশের তালিকায় আমরা হচ্ছে শীর্ষে থাকি। আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের সভ্যতাটা নাই। আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি না আমাদের জ্ঞান, আমাদের মেধার, এগুলো আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি না। বুঝতে পারছো? চেষ্টা করো, তোমাদের থেকেই তো পরিবর্তন আসবে। তোমরা সভ্য হবা, দেখবা তোমাদের বাসার মানুষজন সভ্য হয়ে যাবে। দেখো না, আমরা রাস্তাঘাটে কত অসভ্যতা আমি দেখি না? বুঝছো? অনেক অসভ্যতা আমি দেখি রাস্তাঘাটে। কেউ ট্রাফিক মানে না, কেউ নিয়ম মানে না, রাস্তাঘাটে নোংরা করে, ময়লা ফেলে, রাস্তাঘাটে মনে করো যে মানুষজনকে মারে, মারামারি করে, তাই না? আমরা দেখি না? আমরা মনে করো এখন তো ধরো ফেসবুক বা অনলাইন সোশ্যাল মিডিয়া, এগুলা মানুষকে, সুস্থ মানুষকে ট্রমাটাইজ করে দেয়, তাই না? তো তোমরা বাচ্চা মানুষ, তোমরা কি করবা? তোমরা আস্তে 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 সভ্য হবা। তুমি প্রত্যেক দিন একটা কাজ করবা, যে আমি গত দিনের তুলনায় আজকে আমি একটু বেটার মানুষ কিভাবে হইতে পারি, এই প্র্যাকটিসটা করবা, ভিতর থেকে করবা এই প্র্যাকটিসটা। এবং তুমি চেষ্টা করবা আশেপাশের মানুষজনকে, কেউ যদি কোনো একটা ভুল কাজ করে তাকে তুমি শিখাই দিবা যে এটা আসলে করা যায় না, এটা ঠিক না। বুঝছো? তোমরা দেখবা ফ্রেন্ড সার্কেলে অনেকে কি করো, অনেক তুমি ফ্রেন্ড সার্কেলে দেখবা যে কেউ একজন একটু কালো, বা কেউ একজন ধরো একটু হচ্ছে ময়লা কাপড় পরছে, বা কেউ একটু গরিব, কারো বাবা ধরো এই যে মাঝে একটা ঘটনা ঘটলো কি, যে ভিকারুন্নেসার, ওই যে ভিকারুন্নেসা না কোন স্কুল যেন, যে একটা মেয়ে তার প্রাইভেট টিউটারকে বলতেছে যে আমি জানেন ভাইয়া, আমি ওদের একটা মেয়ের সাথে মিশি না। কেন? কারণ ওর বাবা হচ্ছে কি কি যেন হচ্ছে, ওর বাবা একটা একটু নিচু স্তরের কাজ করে, ছোট করে বলতেছে। তো তাই না? এইটা দেখো, একটা স্টুডেন্টের মেন্টালিটি, এটা হওয়া উচিত না, কোনোভাবে এটা হওয়া উচিত না। কারো কাজ দ্বারা, বাবার কাজ দ্বারা, বুঝছো, বাবার প্রফেশন দ্বারা তুমি তার সাথে মিশবা না। এই যে তোমার ক্লাস, এটা নির্ধারণ হয় না। ক্লাস কেমনে নির্ধারণ হয় জানো? রুচি দ্বারা। রুচি। তুমি দেখবা তুমি যতটা সভ্য হবা, যতটা সুন্দর প্র্যাকটিস করবা, তোমার রুচিটা তত উন্নত হবে। বুঝছো? তোমার রুচি তত উন্নত হবে। তো চিন্তা করবা কিভাবে রুচি উন্নত করা যায়। অনেক মানুষ দেখবা যে টাকা পয়সা আছে, কিন্তু দেখবা টাকা পয়সা হওয়ার পরে এমন একটা বিল্ডিং বানাইছে, এই বিল্ডিংটা দেখতে ভালো লাগতেছে না। তার মানে কি? টাকা পয়সা আছে বাট রুচি নাই। কিন্তু অনেকে দেখবা টাকা পয়সা কম আছে, বাট তার বাসায় যাবা, বাসায় গেলে অনেক অনেক মানুষ আছে, আমি এরকমভাবে দেখছি অনেক মানুষ যাদের বাসায় খুব সিমসাম, খুব বেশি মনে করো যে সাজগোজ, বা খুব বেশি বাহারি তাদের বাসা ওইভাবে সাজানো না, বাট ভিতরের পরিবেশটা এমন, দেখলে সুন্দর বোঝা যায় যে এই বাসায় মানুষজন খুবই রুচিশীল, খুবই শিক্ষিত, খুবই সংস্কৃতিমনা, এই জিনিসটা বোঝা যায়। তো তোমাদেরও প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা হওয়ার। তোমরা ধরো এই যে কমেন্ট সেকশনে এই যে কাজটা করতেছো, এই কাজটা এটা রুচিশীলতার পরিচয় দিচ্ছে না। এটা আসলে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আমাকে বুঝাই দিচ্ছে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ। তো তোমার এই জিনিসটা প্র্যাকটিস করে ভালো হইতে হবে। টাকা পয়সার সাথে রুচির সম্পর্ক হয় না। রুচিশীলতার স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয় কি জানো? পড়াশোনা, জ্ঞান, শিক্ষা। বুঝছো? আমি কিন্তু অনেক মূল্যবান কথা বলছি, পড়ার চেয়েও মূল্যবান কথাগুলো বলছি। এই জিনিসটা মাথায় রাখিও আর প্র্যাকটিস করো এগুলা। ধরো এখন তোমরা কি হয়, স্কুল কলেজ ওইভাবে যাওয়া লাগে না, এই কারণে এখন স্কুল কলেজ থেকে এই জিনিসগুলো শেখা যায় না। তো এই জিনিসগুলো কি করতে হবে? পরিবার থেকে শিখতে হবে, আশেপাশের মানুষজনকে থেকে শিখতে হবে, অনুকরণ করে শিখতে হবে। বুঝছো? ঠিক আছে, ওকে, আসো আমরা পড়ায় ফেরত আসি। 2 নম্বর আমাদের কি বলছে? পানির তলে পৌঁছাইতে কত সময় লাগবে? তো পানির তলে পৌঁছাবে কত সময় পর? পানির তলে পৌঁছাবে, দেখো পানির তলটা তাকাও, বোর্ডে তাকাও। পানির তলটা ব্রিজ থেকে কত মিটার নিচে আছে? 30 মিটার নিচে আছে। এই যে এটা হচ্ছে 30 মিটার নিচে আছে। তাহলে এবার 30 মিটার নিচে গিয়ে পানির তলে পৌঁছাবে, এই সময়টা আমাদের বের করতে বলছে। ভাই দেখো, এদিকে তাকাও,
বস্তুটা এখান থেকে এখানে গিয়ে তারপর এখানে পৌঁছাবে। তাহলে পানির তলে পৌঁছালে তার সরণ কত হয় বলো তো? সরণটা কত হয় বলো? আমি তোমাকে সরণ একেবারে মানে খুব ডিটেলস সুন্দর করে বুঝাইছি। এখান থেকে এখানে গিয়ে এখানে যখন পৌঁছাবে, তাহলে আলটিমেটলি সরণটা কি হবে? সরণ হবে এখান থেকে এই পর্যন্ত না সরণ, নিক্ষেপ বিন্দু থেকে পানির তলে পৌঁছাচ্ছে, তাহলে এটাই হবে না সরণ? কোন পথে আসছে এটা সরণ না, এটা সরণ না, সরণ এখান থেকে এখানে, এটাই হচ্ছে সরণ এইচ, যেটার মান 30 মিটার। এই 30টা কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে বলো? নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে, তাই তো? তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। বোর্ডে থাকো, আমরা টি এর মানটা বের করতে চাই। জি এর আগে মাইনাস, ইউ কোন দিকে নিক্ষেপ করা হয়েছে? কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে প্লাস। এইবার এখান থেকে পানির তলে গিয়ে পৌঁছাইছে, এখান থেকে পানির তলে গিয়ে পৌঁছাইছে, এখান থেকে পানির তলে গিয়ে পৌঁছাইলে এইচের আগে কি হবে? মাইনাস। ঠিক আছে, এইচের আগে হবে মাইনাস। এখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে এইচের আগে কি হবে? এইচের আগে হবে মাইনাস। তাহলে সুন্দর করে সব কিছু বসাইলাম। আমি আর একবার বলতেছি, দেখো এখান থেকে এইভাবে গিয়ে পৌঁছাইছে, ছিল এখানে, পৌঁছাইলো এখানে, তাহলে সরণ কতটুকু? এখান থেকে এই পর্যন্ত কত? সেটা 30 মিটার। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে মাইনাস, নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, ইউ এর আগে প্লাস, এখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে নিচের দিকে, তাহলে এইচ এর আগে মাইনাস। ভাই এইচ এর আগে কেন চিহ্ন দিলেন? কারণ এইচ তো আমি বের করছি না, আমি তো টিটা বের করছি, আমি টিটা বের করছি। তো টি বের করলে এইচের চিহ্ন দিব না? দিব, তাই দিলাম। তাহলে মাইনাস 30 মিটার, 30 প্লাস ইউটি 15 টি মাইনাস হাফ জি 4.9 টি স্কোয়ার। এবার এটাকে একটু সাজাই, এটাকে এই পাশে নিয়ে আসি। 4.9 টি স্কোয়ার মাইনাস 15 টি মাইনাস 30 ইকুয়াল 0। দেখো তো এটা দ্বিঘাত সমীকরণ না? এই দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয় আমরা শিখছি না? বলো, মনে পড়ে? এই যে এ এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স, এই যে প্লাস বি এক্স মাইনাস সি বা প্লাস সি আর কি, ইকুয়াল 0। তাহলে এখান থেকে এবার টিটা বের করব। তাহলে অতএব টি ইকুয়াল টু মাইনাস বি, তাহলে বি কত এখানে? মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 15 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 4.9, এ হচ্ছে 4.9, সি কত? মাইনাস 30 ডিভাইডেড বাই নিচে হবে 2 ইন্টু এ, এর মান কত? এর মান হচ্ছে 4.9। বুঝলা? টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সূত্র বসালাম। এইবার কথা হচ্ছে কি, তুমি এখান থেকে সূত্র দিয়ে এভাবে করতে পারো, কিন্তু তোমাকে আমি একটা মজার জিনিস শিখাইছি। তুমি কি করবা? তোমাকে একটা চালাকিও শেখাই দিচ্ছি, এটা লিখবা তুমি পরীক্ষাতে আসলে, এই লাইনটা লিখবা, লিখতে তো কোনো সমস্যা নেই, লিখে ফেলবা সূত্রটা লেখার পরে এবার টি এর মান দুইটা বসাবা। এবার কিভাবে মান বসাবা? ক্যালকুলেটারে করো তো, কেউ একজন আমার একটু হেল্প করো তো। সময় কি কি আসবে বলো? সময়টা কত কত আসবে? দুটো সময় আসবে, একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। ক্যালকুলেটর দিয়ে করবা, বলো পারবা কিনা? ক্যালকুলেটর দিয়ে করবা। কি করবা? প্রথমে যাবা ইকুয়েশনে ইকিউএনে যাবা, ইকুয়েশন, দেন তারপরে ওই যে সাইডে চাপবা, সাইডের এই বোতামটা চাপবা, এই বোতামটা চাপলে দেখবা আসবে ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2, ডিগ্রি 2 পাওয়ার 2 দিবা, দেওয়ার পরে 4.9। আমার এই ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে না, হচ্ছে না, ক্যালকুলেটরে হচ্ছে না। বলো তো কেউ একজন একটু উত্তর বলো তো, একটু পয়েন্টে বলো। না বা বলছে একটা হচ্ছে 4.4401, আর একটা কি? দুইটা সময় আসবে। 4.4401 না, 4.4401 তো না, হওয়ার কথা না ভাই। ওয়েট, আমি করতেছি, করো তো, করে কেউ একজন একটু বলো তো। ক্যালকুলেটর ঝড়ের বেগে চাপতে হবে, ক্যালকুলেটরটাকে মোবাইলের মতো ভালোবাসতে হবে। হ্যাঁ, মোবাইলকে তুমি যতটা ভালোবাসো ক্যালকুলেটরকে তত ভালোবাসতে হবে।
ইরোর আসতেছে? ইরোর আসছে কেন? কেন ইরোর আসবে? কেন ইরোর কেন আসবে? ইরোর আসার কোনো কারণ নাই। আমার রুমে ডেস্কের পরে ক্যালকুলেটারটা আছে, একটু নিয়ে আয় তো দূর দিয়ে। এই উত্তর বলতে পারতেছে না। ইরোর আসে? ইরোর আসার কথা না। দুইটা উত্তর কেউ একসাথে বলতে পারতেছো না? হাই হাই। অর্জুন শাহ বলো তো, -1.37, আর একটা 4.44। আচ্ছা এইবার পাইছি 4.44, আর একটা হচ্ছে -1.387। তাহলে দুইটা সময় আসবে, একটা হচ্ছে T1 4.44, আর একটা T2 -1.378। ওকে। এই দেখো সময়টা ঋণাত্মক হতে পারে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটাই হচ্ছে অ্যান্সার, যে এই সময় গিয়ে পানির তলে পৌঁছাবে। বের করে ফেললাম। এবার কি জানো, এই ম্যাথ অনেকে ভেঙে চুরে করে। এই ম্যাথটা ভেঙে চুরে কিভাবে করে? এখান থেকে এখানে উঠতে সময়, এখান থেকে এখানে নামতে সময়, তারপর এখান থেকে এখানে আসতে সময়, এই 3বার ম্যাথ করে হিসাব নিকাশ করে সেই কাজটাই আমি তোমাকে একবারে শিখাই ফেলছি। তুমি 3বারে না করে একবারে করে ফেলছো, বুঝছো? এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি 3বার করেও এরকম হিসাব করতাম, এখান থেকে এখানে উঠতে, দেন এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, তাহলে ভাই একই সময় পাইতাম। কিন্তু সূত্র সুন্দর করে বুঝে আমি যদি অ্যাপ্লাই করি, চিহ্ন সুন্দর করে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেই হিসাবটা একবারেই হয়ে যাবে, বুঝছো? একবারেই হয়ে যাবে। দেখো আমি তোমার দেখাই, যদি ভবনের এই যে ব্রিজের উপর থেকে নিচে নিক্ষেপ করতাম, তাহলে সেই ক্ষেত্রে সময় কত লাগতো? যেমন এই ম্যাথে ধরো 3 নম্বর, একই বেগে ব্রিজের নিচের দিকে নিক্ষেপ করলে তখন পানির তলে পৌঁছাতে সময়, বলো এটা যদি বের করতাম তাহলে কি হইতো? তাহলে হিসাবটা কেমন হইতো বলো দেখি। এই যে দেখো, এই যে ব্রিজের তল আর এই হচ্ছে পানির তল। তাহলে পানির তল কত মিটার নিচে? 30 মিটার নিচে। আমি ছুঁড়ে দিব উপরের দিকে, দেখো এদিকে দেখো, ছুঁড়ে দিব উপরের দিকে, তারপরে উপরে ঘুরে নিচে পড়বে। এইবার কিন্তু বলছে না, এটা না। এবার কি বলা হয়েছে বলো তো? ব্রিজের উপর থেকে একই বেগে ব্রিজের নিচের দিকে নিক্ষেপ করলে, এবার উপরে আর নিক্ষেপ করি নাই, এখানে দাঁড়ায় সোজাসুজি নিচে নিক্ষেপ করা হয়েছে একই বেগে, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা তুমি আমারে বলো তো, এবার পানির তলে পড়তে আগের চেয়ে বেশি সময় লাগবে না কম সময়? অবশ্যই আগের চেয়ে কম সময়। আগে উপরের দিকে নিক্ষেপ করছি, এভাবে ঘুরে গিয়ে পানির তলে পড়ছে। এইবার তো ডিরেক্ট নিচের দিকে নিক্ষেপ করছি, তাহলে এবার একটু কম সময় লাগবে। তাহলে এবার কত সময় লাগবে সেইটা আমরা এবার একটু বের করি। H = UT হাফ GT স্কোয়ার, H = UT হাফ GT স্কোয়ার। আসো একটু বুঝে বসাই। এখান থেকে নিচের দিকে গিয়ে পড়ছে, এই যে নিচের দিকে গেছে, তাহলে H কিন্তু নেগেটিভ নিচের দিকে, বোর্ডে দেখাও, বোর্ডে জি এর আগে মাইনাস, অলওয়েজ মাইনাস। বলো তো এবার ইউ এর আগে কি হবে? কোন দিকে ছড়া হয়েছে? নিচের দিকে, ইউ এর আগেও মাইনাস। এইচ কোন দিকে? নিচের দিকে, এইচ এর আগেও মাইনাস। আগেরটার সাথে এবার কি পার্থক্য বলো তো? আগে নিক্ষেপ করছিলাম উপরে, ইউ ছিল প্লাস, কিন্তু এবার ইউটা হচ্ছে মাইনাস। সুন্দর করে বসাই দিলাম। তাহলে -30 -15t হাফ জি মানে 4.9t স্কোয়ার। এবার এই দুটোকে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে 4.9t স্কোয়ার প্লাস 15t -30 = 0। এবার আমি উত্তর বলে ফেলবো, আগে দেখবা।
তাকাও দেখো, আমি উত্তর বলে ফেলতেছি। আগে কি হয়েছিল, 1.378 আগে আসছিল মাইনাস, আর 4.44 এর আগে আসছিল প্লাস। যে সময়টা বড় বেশি সময় সেটার আগে প্লাস আসছে, যে সময়টা ছোট সেই সময়টার আগে মাইনাস আসছে। হ্যাঁ ভাই, এটাই হওয়ার কথা ছিল। কেমনি? বস্তু উপরে উঠে দেন নিচে নামবে, উপরে ঘুরে দেন নিচে পৌঁছাবে, তাহলে সময় একটু বেশি লাগা উচিত। এবং বেশি লাগার কারণে যে মানটা বড় তার আগে প্লাস আসছিল, আর যে মানটা ছোট তার আগে মাইনাস আসছিল। এবার অ্যান্সার একই হবে। আমি ম্যাথ করার আগে তোমাকে বলে দিচ্ছি, কারণ আমি জানি এই জিনিসটা। এবার অ্যান্সার এটাই হবে, এবার অ্যান্সার একইটাই হবে, কিন্তু এবার কম যেটা তার আগে হবে প্লাস, আর বেশি যেটা তার আগে হবে মাইনাস। তার আগে হবে মাইনাস। কম যেটা তার আগে হবে প্লাস, আর বেশি যেটা তার আগে হবে মাইনাস। তাহলে T1 আর T2, আসো তো দেখি একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। তাহলে কি করব, ইকুয়েশনে যাব, তারপর সাইডে চাপ দিব ডিগ্রি, ডিগ্রি 4 পয়েন্ট, ডিগ্রি 2, দেন 4.9, দেন প্লাস 15, দেন মাইনাস 30 দিয়ে, তাহলে T1 হবে 1.378, এই যেটা পজিটিভ, আর এই যে মাইনাস 4.44 এইটা হচ্ছে নেগেটিভ। দেখছো যা বলছিলাম হয়েছে কিনা? তাহলে এবার এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাই তো হওয়া উচিত রে ভাই, তাই তো হওয়া উচিত। তুমি যদি ডিরেক্ট নিচে নিক্ষেপ করো তাহলে তো তাড়াতাড়ি পৌঁছাবে এবং সময়টা কম লাগবে। এই কারণে এই ক্ষেত্রে কম মান যেটা তার আগে আসছে প্লাস, আর বেশি মান যেটা তার আগে মাইনাস এসে বুঝাই দিছে যে ওইটা অ্যান্সার না। আসলে বোঝা গেল? কত সহজ জিনিস না? তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝছো? ক্লিয়ার? বলো বোঝা গেছে কিনা? 5 নম্বর। আসো 6। তাহলে নিজেরা আমার একটু করে দাও না, এটা নিজেরা আমার একটু করে দাও একটি। আচ্ছা, তোমাকে আগে আরেকটা জিনিস একটু দেখাই। তুমি দেখো, এদিকে তাকাও। উড্ডয়নকাল বের করছিলা কত? 3.0612 না? 3.0612 কোত্থেকে কোথায় আসতে সময়? এদিকে তাকাও। এই যে ব্রিজ, এটা পানির তল। তাহলে এখান থেকে এই যে 15 মিটার পার সেকেন্ড বেগে যদি ছুড়ে দিই, তাহলে এখান থেকে এইখানে আসতে যে সময়টা লাগছিল সেটা হচ্ছে 3.0612, 3.0612 সেকেন্ড। এইটা এইবার তুমি দেখো, এদিকে তাকাও, এই বোর্ডে দেখো। এইবার এখান থেকে ডিরেক্ট যখন নিচের দিকে যাচ্ছে, তাই না? বলো তো, আমি একটা বস্তুকে, এইদিকে দেখো, এই বস্তুটাকে 15 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুড়ে দিছি, বস্তুটা আমার হাতে কত বেগে এসে পৌঁছাবে বলো তো? অবশ্যই 15 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাবে। এখান থেকে ছুড়ে দিছি, বেগ 0 হয়েছে, দেন আবার বেগ বাড়তে বাড়তে 15ই হবে। আমি 15তে ছুড়ে দিলে ওখানে এসে যখন পৌঁছাবে বেগ হবে 15। আমি 15 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছি উপরে, যখন আমার হাতে এসে পৌঁছাবে তখন 15 মিটার পার সেকেন্ডই হবে, কিন্তু বেগটা হবে কোন দিকে বলো তো? নিচের দিকে। বুঝলা? বুঝলা? তাহলে বস্তুটা যখন এই পয়েন্টে পৌঁছাইছে, এই পয়েন্টে যখন আবার ফেরত আসছে, তখন বেগ কিন্তু 15 মিটার পার সেকেন্ড নিচের দিকে। তাহলে তুমি এবার আমাকে বলো, এখান থেকে এখানে আসতে 15 মিটার পার সেকেন্ড বেগে, এই যে এখান থেকে এখানে আসতে এইটুকু সময় কত? এইটুকু সময় তো তুমি বের করলা কেবল। এটা কত? 1.378 সেকেন্ড। বুঝছো? এবার মজার ব্যাপার হচ্ছে এই দুইটা যোগ করো। আমি শিওর এই দুইটা যোগ করলে তুমি এই পুরো সময়টা পাবা, এবং যে পুরো সময়টা আগে তুমি বের করছো 4.44 সেকেন্ড। 4.44 সেকেন্ড, দেখো পাও কিনা? এই দুইটা যোগ করো, 1.387, 1.378 যোগ 3.0612 যোগ করো, দেখো এই যে 4.439, দেখো মিলছে কিনা? দেখো এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে 3.0612, 1.378 দিয়ে 4.44 সেকেন্ড। দেখো এটাই আসছে। তা আমার কি দরকার এভাবে ভেঙে 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 দুইবার করার, দুইবার তিনবার করার? তো দুইবার তিনবার আমি করব না, আমি একবারে করে ফেলবো। তাহলে চিহ্নটা সুন্দর করে বুঝবো, চিহ্নটা সুন্দর করে বুঝবো। ওকে, আসো তাহলে তুমি একটু করো এটা। 6 নম্বরটা তুমি করবা। 30 মিটার না 40 মিটার ভবনের উপর থেকে, 40 মিটার ভবনের উপর থেকে
20 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে ভূমিতে পৌঁছাতে সময় করবা, ক্যালকুলেটারে বের করবা, ঠিক আছে। আর 7 নম্বর ওই একই ম্যাথ দিব। 40 মিটার ভবনের উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করলে ভূমিতে পৌঁছাতে সময় নাও করো, দ্রুত করে ফেলো। আমি একটা করে দিব, ওইটা আর করে দিব না। এই যে ভবন 40 মিটার, আমি কি করছি, এইখান থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, বস্তু এইখানে উঠে দেন নিচে পড়বে, এইখানে পড়বে। আমার বলছে ভবনের পাদদেশে পড়তে সময় কত। আমি কি ভেঙে চুরে করব? এখান থেকে এই পর্যন্ত দেন, এখান থেকে এই পর্যন্ত, এভাবে হিসাব নিকাশ করব? নো, আমি ডিরেক্ট সরণ বুঝে হিসাব নিকাশ করে ফেলবো। তাহলে বস্তু ছিল কোথায়? এখানে। বস্তু পৌঁছাইছে কোথায়? এখানে। এখান থেকে এখানে পৌঁছাইছে। এখান থেকে কোন পথে পৌঁছাইছে ম্যাটার করে না, এখান থেকে এখানে পৌঁছাইছে, এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে এইচ। তাহলে হয়ে গেল, শেষ। এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে মাইনাস দিব, ইউ এর আগে উপরের দিকে ছড়া হয়েছে প্লাস দিব, এখান থেকে এখানে পৌঁছাচ্ছে এইচ নিচের দিকে মাইনাস দিব। এইচ এর মান -40, 20t -4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার -20t -40 ইকুয়াল 0। এটাকে এই পাশে নিলাম, এটাকে এই পাশে নিলাম, -40 0। এবার তুমি মূল নিয়মে সলভ করতে পারো, আবার ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। ভাই আমরা এখন একটু ক্যালকুলেটর দিয়ে করব, কারণ এই একই হিসাব বারবার নর্মাল নিয়মে করে তো আর লাভ নেই। 4.9 -20 আর -40, দুটো উত্তর আসবে। আমি জানি না কি আসবে, দুটো উত্তর আসবে। বড়টার আগে প্লাস আসবে আমি শিওর, ছোটটার আগে মাইনাস আসবে, কারণ উপরে ঘুরে নিচে আসতেছে, একটু সময় বেশি লাগবে। এই কারণে বড়টার আগে আসবে প্লাস। এই দেখো 5.55 এর আগে আসছে প্লাস, আর -1.47 এই যে এটার আগে আসছে মাইনাস। তাহলে সময় ঋণাত্মক হতে পারবে না, অ্যান্সার হবে এটা। বুঝছো? এটার অ্যান্সার তুমি নিজে হিসাব করবা, আমি তোমারে বলে দিচ্ছি এটার অ্যান্সার এই দুটাই হবে, কিন্তু T1 আসবে 1.47 সেকেন্ড আর T2টা আসবে -5.55 সেকেন্ড। নিজে করবা, বুঝছো? নিজে করবা। ওকে, তাহলে আমরা পারবো নাকি? তাহলে আসো তো 8 নম্বর। 8 নম্বর আমাদের বলছে একটি ভবনের উপর থেকে 0.4 কেজি ভরের মার্বেল নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এত বেগে নিক্ষেপ করা হলো। বলছে মার্বেলটি ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে, 50 মিটার দূরত্ব অতিক্রম করে। 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাকে বলো ভবনের উচ্চতা কত? নাও, এটা আমাদের আজকের শেষ ম্যাথ।
ঠিক আছে, আমাদের এই অধ্যায় শেষ করতে আর একটা ক্লাস লাগবে। আমরা পরের দিন কয়েকটা বোর্ড কোশ্চেন দেখব আর এই অধ্যায়ের এমসিকিউগুলো দেখব, তাহলে হয়ে যাবে। ওকে, বলো। এটা একটা ভবন, এই ভবনের উপর থেকে এইখান থেকে একটা মার্বেলকে ফেলে দেওয়া হয়েছে, একটা মার্বেলকে ফেলে দেওয়া হয়েছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়েছে আর কি, 10 মিটার পার সেকেন্ড বেগে। ভবনের এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, ভবনের উচ্চতাটাই আমাদের বের করতে হবে। ধরি ভবনের উচ্চতা এইচ, ধরি ভাই ভবনের উচ্চতা এইচ। এবার দেখো, তাকাও, বস্তুটা এইভাবে আস্তে আস্তে এইভাবে এসে ভূমিতে পড়ছে, কি বলছে? বলছে 0.4 কেজি ভরের মার্বেল নিচের দিকে এত বেগে নিক্ষেপ করা হলো, মার্বেলটি ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ভূমিতে পড়তে সময় লাগে, ধরি ভূমিতে পড়তে সময় টি। এদিকে তাকাও, ধরো ভূমিতে পড়তে সময় লাগছে 10 সেকেন্ড ধরো, তাহলে 3 সেকেন্ড আগে 50 মিটার, তার মানে কয় সেকেন্ডে 50 মিটার সেটা আমার একটু বলো তো। ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই তো? তাহলে ধরো পড়তে সময় লাগছে 10 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড আগে 50 মিটার অতিক্রম করে, তাহলে 3 সেকেন্ড আগে মানে প্রথম থেকে 7 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। 50 মিটার, গুড, এই তো ভেরি গুড, অনেকে বুঝে গেছে। তাহলে 7 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ড লাগলে 3 সেকেন্ড আগে মানে 7 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। তাহলে সময় যদি লাগে আমার ভূমিতে পড়ার সময় টি সেকেন্ড, তাহলে কত সেকেন্ডে 50 মিটার অতিক্রম করছে? এটা থেকে 3 সেকেন্ড আগে, তার মানে টি মাইনাস 3 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। বলো বুঝলা কি না? বলো বুঝছো কি না? এই যে টি মাইনাস 3, এই যে টি মাইনাস 3 এত সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। তাহলে এখান থেকে এখানে আসতে, এই যে ধরো এটা 50 মিটার, এই 50 মিটার নামতে তার সময় লাগে, 50 মিটার নামতে সময় লাগে টি মাইনাস 3 সেকেন্ড। বলো এটা বুঝছো কিনা? এবার সূত্র লিখো, ম্যাথ শেষ। আমরা কি জানি? ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। তাকাও, এটা হচ্ছে সূত্র, আমরা সূত্র জানি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। এবার আসো মান বসাই, জি এর আগে অলওয়েজ মাইনাস, ইউ কোন দিকে ছোড়া হয়েছে? নিচের দিকে মাইনাস, এখান থেকে এখানে আসছে, তাহলে নিচের দিকে এটাও মাইনাস। তাহলে এবার একটু মান বসাবো, দেখো এটা সূত্র, এবার মান বসাচ্ছি, বোর্ডে দেখো মান বসাচ্ছি। এইচ এর জায়গায় -50, ইউ এর মান 50, টি এর মান কিন্তু টি না, টি এর জায়গায় কিন্তু বসবে টি মাইনাস 3। দেখো টি মাইনাস 3 আর মাইনাস হাফ জি মানে 4.9, টি না কিন্তু টি মাইনাস 3 তার স্কোয়ার, মানে টি এর জায়গায় টি মাইনাস 3, টি এর জায়গায় কি বসবে? টি মাইনাস 3 বসবে। সূত্র লিখলাম, এবার টি এর জায়গায় টি মাইনাস 3, এত সেকেন্ডে 50 মিটার, এই যে টি মাইনাস 3 এই সেকেন্ডে 50 মিটার। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে নিয়ে আসো এই পাশে, 4.9 টি মাইনাস 3 স্কোয়ার প্লাস 10 টি মাইনাস 3 মাইনাস 50 ইকুয়াল 0। এইবার তুমি একটা কাজ করতে পারো, ভেঙে দিতে পারো, টি মাইনাস 3 স্কোয়ারের সূত্র লিখে ভেঙে দিতে পারো, 10t মাইনাস 10 গুণ 3 30 মাইনাস 30 মাইনাস 50 ভেঙে দিতে পারো। কিন্তু আমি একটা চালাকি করবো, কি চালাকি করবো দেখবা? এই যে চালাকিটা দেখো, এই যে 4 মাইনাস 9 টি মাইনাস 3কে আমরা বলবো টি প্রাইম স্কোয়ার, সমস্যা আছে কোনো? টি মাইনাস 3কে টি প্রাইম স্কোয়ার, 10 টি প্রাইম মাইনাস 50 ইকুয়াল 0। তুমি যদি ভেঙে দিতে চাও দিতে পারো, আমার আপত্তি নেই, কিন্তু আমি চালাকি করলাম কারণ আমার হাতে ক্যালকুলেটর আছে। এবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ যার মূল হচ্ছে টি প্রাইম, এখান থেকে টি প্রাইম বের করবো এবার। তাহলে ক্যালকুলেটর নিলাম, নিয়ে ইকুয়েশন 1 ডিগ্রি 4.9 প্লাস 10 দেন মাইনাস 50, তাহলে এটা হচ্ছে 2.332 সেকেন্ড। আর একটা আসবে মাইনাসটা তো আর নিব না, টি প্রাইম মাইনাস গ্রহণযোগ্য নয়, -4.37, তাহলে এটা আমাদের নিব না, আমরা এটা নিব। কিন্তু আমরা তো টি প্রাইম চাই না রে ভাই, আমরা তো টি চাই। ওকে সমস্যা নাই, টি প্রাইম আমি কাকে ধরছিলাম? টি মাইনাস 3কে, তাহলে টি মাইনাস 3 এটা ইকুয়াল টু 2.332
তাহলে অতএব টি কত? অতএব টি হচ্ছে 5 পয়েন্ট, এটাকে ওই পাশে নিয়ে যাও, 5.332 সেকেন্ড। তুমি চাইলে ভেঙেও দিতে পারো, আমার আপত্তি নেই। ডান। এবার আমাদের চাইছিল ভবনের উচ্চতা, শেষ। ভবনের উচ্চতা বের করা যাবে না? তাহলে ভবনের উচ্চতা এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে মাইনাস, ইউ এর আগে মাইনাস, নিচের দিকে ছোড়া হয়েছে ইউ, ইউ এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস। এবার আসো টি এর মান বসাবো, টোটাল টাইম বসাবো, টোটাল টাইম। আমি যদি টি প্রাইম বসাই, এই যে টি প্রাইম বসাই, অর্থাৎ T-3 যদি বসাই, তাহলে তো আমি 50 মিটার পাবো। আমার তো 50 মিটার না, আমরা চাই টি সময় কতটুকু গেছে। তাহলে টি সময়ে ভবনের উচ্চতা সে অতিক্রম করে ভূমিতে পৌঁছাইছে, যে ভূমিতে পড়তে সময় লাগে টি সেকেন্ড। আমি টিটা বের করছি। এবার এইচ এর মানটা, ভবনের উচ্চতা বের করব। তাহলে মাইনাস ইউ 10, টি এর মান 5.332 মাইনাস 4.9, 5.332 তার স্কোয়ার, শেষ। -10 গুণ 5.332 মাইনাস 4.9 গুণ 5.332 তার স্কোয়ার। এই যে তাহলে -192.62 এত মিটার। মাইনাসটা আসছে নিচের দিকে, তাই মাইনাস আসছে নিচের দিকে, তাই কি কথা বুঝছো? তাহলে ভবনের উচ্চতা, ডান, ভবনের উচ্চতা 192.62 মিটার, বুঝছো? এই যে শেষ। তোমাকে কেউ আর পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ দিয়ে আটকাতে পারবে না। তুমি শিওর থাকো, আটকাতে পারবে না। তোমার বইয়ে যত ম্যাথ আছে এর চেয়ে সহজ ম্যাথ, ঠিক আছে? যত ঘুরানো পেঁচানো ম্যাথ সম্ভব আমরা সব করে ফেলছি। আমরা নেক্সট দিন কয়েকটা বোর্ড কোশ্চেন আর কিছু এমসিকিউ সলভ করলে আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? টাটা টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। দাদা নানা প্রকার গতি পড়াবেন না বইয়ের একদম শুরুতে? হ্যাঁ, ওটা পড়াই দিব, ওটা কালকে পড়াই দিব। ওটা হচ্ছে ওই যে 2 মার্কের প্রশ্নের জন্য যেটা লাগবে সেটা কালকে পড়াই দিব ভাইয়া। ঠিক আছে? 2 মার্কের প্রশ্নের জন্য যেগুলো লাগবে আমি কালকে পড়াই দিব।